তোমরা আমায় নিন্দে করে দাও না যতই গালি। আজ পুলিশের নিষ্ক্রিয়তার বাড়াবাড়ি দেখে সুকান্ত ভট্টাচার্যের এই বাক্যটা কারুর মনে পড়ে যেতে পারে। পরপর দুটো নোটিশের পরও হাজিরাই দিলেন না অনুব্রত মণ্ডল, কোর্টের দ্বারস্থ পর্যন্ত হলেন না। এই নিয়েই এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। ধুলোয় মিশেছে উর্দির সম্মান, তবু অনুব্রত মণ্ডলকে নিয়ে 4 দিন ধরে হাত গুটিয়ে পুলিশ। পরপর দুটো নোটিশ সত্ত্বেও হাজিরা এড়ালেন কেষ্ট। গ্রেফতার দূরে থাক, হয়নি জেরাও। যে ঘটনায় হাজার হাজার পুলিশ কর্মীর সম্মান জড়িত, সেখানে কিসের ভয় এই পুলিশি নিষ্ক্রিয়তা? দ্বিতীয় প্রশ্ন। পুলিশ কর্তার মা ও স্ত্রীকে টেনে অকথ্য গালিগালাজের পরেও বহাল তবিয়াতে অনুব্রত মণ্ডল। শনিবার পার্টি অফিসে দেখা গেলেও অসুস্থতার কারণ দেখিয়ে গেলেনই না এসডিপিও অফিসে। পুলিশকে বারবার বুড়ো আঙুল দেখানো কেষ্টর মাথায় হাতটা আসলে কার? তৃতীয় প্রশ্ন। ছিলে তো সিআইডির গ্যারেজ পোস্টে, দল সরকার দয়া করে তোমাকে এই জায়গা দিয়েছে। বোলপুরের আইসিকে কদর্য আক্রমণ করে দল থেকে বহিষ্কৃত বীরভূমের অনুব্রত ঘনিষ্ঠ টিএমসিপি সভাপতি। তাহলে পোস্টিং প্রমোশনের জন্যই শাসকের দলদাস হয়ে থাকতে হয় পুলিশ সহ সরকারি কর্মচারীদের? চতুর্থ প্রশ্ন। আপনিও 26-এ থাকবেন না, ভাইপো মুখ্যমন্ত্রী হবে না। রাজ্যে এসে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা অমিত শাহ। আপনাদের জামানাই শেষ হয়ে গেছে, পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 21 বা 24-এ মেলেনি মোদী শাহের ভবিষ্যৎবাণী। কি হতে চলেছে 26-এ? পঞ্চম প্রশ্ন। রাষ্ট্রীয় অনুমোদনে দাঙ্গা হয়েছে মুর্শিদাবাদে। প্রধানমন্ত্রীর পর এবার হিংসা নিয়ে তৃণমূলকে নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওনার আগে ইস্তফা দেওয়া উচিত, কটাক্ষ তৃণমূলে। মুর্শিদাবাদে হিংসা রুখতে পুলিশ প্রশাসনের ব্যর্থতাই কি বারবার অভিযোগ তোলার সুযোগ করে দিচ্ছে বিরোধীদের? তবে শুরুতেই দেখাবো কদর্য হুমকির পরেও অনুব্রতর বিরুদ্ধে এখনো ব্যবস্থা নিল না পুলিশ, 4 দিন পরেও। দেখুন। আমি যাব থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। অনুব্রত মণ্ডলের আইসিকে অশ্রাব্য ভাষায় হুমকির ভাইরাল অডিও ক্লিপ ঘিরে চারদিকে প্রবল সমালোচনা। কিন্তু যে পুলিশের সঙ্গে তৃণমূলের দাপুটে নেতা এই আচরণ করেছেন, সেই পুলিশকে উর্দিতে লাগা কালির দাগ ঝেড়ে ফেলতে আদৌ সক্রিয়, নাকি তারা রাজনৈতিক নির্দেশ পালনেই বেশি আগ্রহী? ঘটনার পর 4 দিন কেটে গেলেও এখনো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করেনি পুলিশ। দুবার তলব করেছে। অনুব্রত মণ্ডল দুবারই তলব অগ্রাহ্য করেছেন। দুবারই আইনজীবী মারফত জানিয়ে দিয়েছেন তিনি অসুস্থ, তাই যেতে পারবেন না। পুলিশ অনুব্রত মণ্ডলকে দেখে ভয় পায়, তৃণমূল কংগ্রেসের নেতা থেকে ভয় পায়, সেই জন্য এদেরকে ধরার ক্ষমতা নেই। শুক্রবার অনুব্রত মণ্ডলকে বোলপুরের এসটিপিও অফিসে হাজিরা দিতে বলে নোটিশ দেয় পুলিশ। কিন্তু অসুস্থতার কারণ জানেই শনিবার সকালে এসটিপিও অফিসে হাজিরা না দিলেও ওই দিন বিকেলেই পার্টি অফিসে যান অনুব্রত মণ্ডল। দূরত্বের বিচারে দেখা যাচ্ছে বোলপুরের নিচুপট্টি এলাকায় অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে বোলপুরের তৃণমূলের পার্টি অফিসের দূরত্ব মেরে কেটে 500 মিটার, যেখানে পার্টি অফিস থেকে আর 1.5 কিলোমিটার গেলেই এসটিপিওর অফিস। আর তৃণমূলের পার্টি অফিস থেকে বোলপুর থানা মাত্র 150 মিটার দূরে। অথচ না এসটিপিও দফতর না থানা, কোথাও এখনো অব্দি হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। আর পুলিশও তা দেখে কার্যত চুপ করে বসে গেছে। দুবার অনুব্রত আসেননি, তাই গ্রেফতার তো দূরের কথা, তৃতীয়বার অন্তত প্রকাশ্যে নোটিশ দিয়ে তাকে ডাকার আর প্রয়োজন মনে করেনি পুলিশ। পুলিশ এখন সরকারি দলের ধমকানির একটা সাবজেক্ট হয়ে গেছে। আমার খারাপ হয়েছিল সে বীরভূমের নেতার ব্যাপারে পুলিশকে এরকম ওপেন গালাগালি দেওয়া। বাংলা মানুষ পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করে না, এবং তার একটাই কারণ, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশকে পশ্চিমবঙ্গের পুলিশ হিসেবে চলতে দেয় না। যে কারণেই তার ক্ষোভ থেকে থাকুক, যে অভিযোগই থাকুক, ওই ভাষা তার বলা একেবারেই উচিত হয়নি, প্রশ্নই ওঠে না। তো ফলে দল সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করেছে, বলেছে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। তো উনি ক্ষমা চেয়েছেন, বাকিটা দল দেখছে, বাকিটা আইনের যে প্রসেসগুলো সেগুলো আইনের পথে চলছে। পুলিশ কবে ডাকছে সেটা বড় বিষয় নয়, অনুব্রত মণ্ডল কবে যেতে রাজি হবেন সেটাই কি আসল বিষয়? বীরভূমে পুলিশের প্রশাসন নাকি অনুব্রত মণ্ডলের শাসন চলে? প্রশ্ন বিরোধীদের। পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ডিসিপ্লিন ফোর্স বলেই পুলিশ বাহিনীর একটা সম্মান আছে। মানুষ ভয় পায়, ভক্তি করে, সম্ভ্রমের চোখেও দেখে। আর সেই সম্ভ্রমে যদি কোনোভাবে কালি লাগানোর চেষ্টা হয়, তাহলে সেটা আদতে গোটা পুলিশ বাহিনীর তো বটেই, আমাদের সমাজকেও দুর্বল করে। আপনাদের মনে করিয়ে দেব, আজ থেকে 2 বছর আগে, মানে 2021 সালের বিধানসভা ভোটের দিনের একটা ঘটনা। 1 এপ্রিলের দুপুর,
নন্দীগ্রামে বড়াল হাই স্কুলের বারান্দায় হুইল চেয়ারে বসে নন্দীগ্রাম ভোট হিংসা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলছেন নির্বাচন কমিশনের অধীনস্থ পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে। সেই দিন ওই 7 নম্বর বুথে এ রাজ্যেরই এক খাঁকি উর্দিধারী নন্দীগ্রামের নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক আইপিএস অফিসার নগেন্দ্রনাথ ত্রিপাঠী খোদ মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ম্যাডাম এই খাঁকি পরে কোনো দাগ নেব না। আর আজ সেই পশ্চিমবঙ্গেই মা বোনকে টেনে এনে কদর্য অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে থানার আইসিকে। অপরাধ স্বীকার করে অনুব্রত মণ্ডল নিজে ক্ষমা চাওয়ার পরে 4 দিন কেটে গেলেও পুলিশ কিচ্ছু করছে না। এরপরও আমাদের রাজ্যের পুলিশ বাহিনীর মোরাল বলে কিছু থাকবে? নজরুলদার কাছে যাব, কিন্তু যাওয়ার আগে আমি পাশাপাশি ওই দুটো ছবি আপনাদের দেখাবো। চার দিন কেটে গেল, গ্রেফতার দুরস্ত, জেরাটুকু অবধি হয়নি। আবার বলছি, এই ঘটনার সঙ্গে রাজ্য পুলিশের 1,11,000 এবং কলকাতা পুলিশের 37,000 অফিসার ও কর্মীর এবং তাদের পরিবারের সম্মান জড়িত। এটা শুধুমাত্র বোলপুর থানার আইসি লিটন হালদার বা তার স্ত্রী বা তার মার ব্যক্তিগত অপমানের বিষয় নয়, এটা গোটা রাজ্যের ফোর্সের সম্মানের বিষয়। নজরুলদা কি মানবেন? দেখুন, এর আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যদি আপনারা একটু মনে করেন তাহলে আপনাদের এই অনুষ্ঠান করার কোনো অর্থই হয় না, আমার এসে এখানে কথা বলারও কোনো অর্থ হয় না। দেখুন, আপনার মনে আছে এবারে যিনি ফোন করে হুমকি দিয়েছেন তিনি একজন ইন্সপেক্টর। এর আগে আপনাদের মনে আছে কাশীনাথ মিস্ত্রি বলে একজন ডিএসপি, ইউনিফর্ম পরেছিলেন, সময় দিয়ে হুমকি। হ্যাঁ, তো তারপরে তার কিছু হয়েছিল? আপনারা কি ভুলে গিয়েছেন যে একটা প্রকাশ্য মিটিংয়ে বলছেন যে নজরুলদা, এটাও আপনাকে স্বীকার করতে হবে, সেই ডিএসপি উনি যখন হুমকি দিচ্ছেন বাধ্য ছাত্রের মতো ঘাড় নাচ্ছিলেন, সেই বডি ল্যাঙ্গুয়েজটাও একজন যথার্থ আদর্শ উর্দিধারী নয়। যথার্থ উর্দিধারীর হওয়া অসম্ভবের জন্যে দেখুন, যে বোলপুরের ঘটনা বলছেন, আমার ফার্স্ট পোস্টিং সেই বোলপুরে ছিল। আচ্ছা, তো আমি 33 দিন ওখানে চার্জ দিয়েছিলাম। আমার ট্রান্সফার হয়েছিল 1 মাস হওয়ার আগে, এবং যে ঘটনার জন্য ট্রান্সফার হয়েছিল তার 7 দিনের মধ্যে ট্রান্সফার হয়েছিল। একটি আর্সনের কেসে, মানে সে ঘটনাটা ঘটেছিল তৎকালীন শাসক দলের এক এমপির ছেলে এবং শাসক দলের এক এমএলএর নেতৃত্বে। তো আমি তাদেরকে অ্যারেস্ট করে এনে হাজতে রেখেছিলাম, এবং আমার সিনিয়রদের সকলে বলার পরও বেল দিইনি। পরের দিন কোর্টে পাঠিয়েছিলাম। এমপির ছেলের বেল হলো, এমপির ছেলে বেল হয়নি, কিন্তু এমএলএর বেল হয়েছিল। সেটা আরও বেশি কঠিন শর্ত দিয়েছে, 3 মাস তিনি এলাকায় ঢুকবেন না এবং প্রতিদিন থানায় ফোন করে জানাতে হবে উনি কোথায় আছেন। তো তারপর 7 দিনও আমার ওখানে থাকতে পারিনি। তো এ ডিএসপি বুদ্ধিমান, উনি আমি একবার রিপিট করছি, অর্থাৎ এইটা বামফ্রন্ট আমল, এবং তারপরে এই আপনি এমএলএ এবং এমপির ছেলেকে গ্রেফতার করার পর কতদিনের মধ্যে বদলি হয়েছিলেন? 1 সপ্তাহের মধ্যে। আচ্ছা, মানে এখান থেকে আইবি থেকে দীপক সান্যাল গেছিলেন ইনকোয়ারি করতে, আচ্ছা, তিনি ওখান থেকে কলকাতায় ফেরার আগে আমার ট্রান্সফার হয়েছিল। আচ্ছা, অতএব এই ব্যাপারে কোনো শাসক দল আলাদা না, তবে সেটা কতটা নগ্নভাবে করা হচ্ছে সেটা আমি যেটা বলতে যাচ্ছিলাম। ওই যে প্রকাশ্য মিটিংয়ে হুমকি দেওয়া হয়েছিল, সেই হুমকি দেওয়ার পর আপনারা এবার বললেন যে এবার কেস শুরু হয়েছে, সেবারও হয়েছিল একদম। এমনকি কেসের চার্জশিট হয়েছিল, কিন্তু কোর্টে তার সাজা হয়নি কেন? কোর্টে সাজা হয়নি জন্য যে পুলিশ অফিসারদের সাক্ষী করা হয়েছিল তারা গিয়ে তার বিরুদ্ধে সাক্ষী দেয়নি সাজা হওয়ার মতো। এবং যে কণ্ঠস্বরের জন্য কেস হয়েছিল, যে বোমা মারো পুলিশের গাড়িতে, সেই কণ্ঠস্বর পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল, কিন্তু তার নমুনা পাঠানো হয়নি। তা আপনি কি বলবেন যে পুলিশের ডিজি, আইজি, এসপি, ডিএসপি এরা সব এই নিয়মটা জানে না যে পাঠাতে হয়? এটা তো আমাদের ট্রেনিংয়ের সময় খুব পরিষ্কারভাবে শেখানো হয়।
মানে পাঠানো হয়নি অনুব্রত মণ্ডলকে সাজা যাতে না হয় তার ব্যবস্থা করার জন্য। আমি আপনাদের প্রথম দিনই বলেছি, এবারও অনুব্রত মণ্ডল যা করেছেন তার জন্যে তার কোনো রকম সাজা হবে না। উনি পুলিশের কাছে যাবেন না, পুলিশেরও ক্ষমতা নেই যে ওনাকে অ্যারেস্ট করেন। দেখুন, যে আইনের ধারায় বলা আছে যদি 7 বছরের কম যদি সাজা হয় তো তাহলে নোটিশ দিতে হবে, না হলে কারণ দেখিয়ে অ্যারেস্ট করতে হবে। একদম সেই ধারাতে কিন্তু এটাও বলা আছে যে নোটিশ দিলে তিনি যদি না মানেন তাকে অ্যারেস্ট করা যাবে। আর তারপরে যে মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয়েছে, আপনাদের কাছেও নিশ্চয় কপি এসেছে, একদম একটু পরীক্ষা করে দেখুন। একটা প্রাইভেট মেডিকেল কলেজের সেখানে গিয়েছেন, সেখানে কিছু লিখেছেন, রেস লিখেছেন, কিন্তু আমি বলছি আইনের কথা হচ্ছে যে আমি যদি কোনো মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে সুবিধা চাই, তাহলে যে মেডিকেল অফিসার আমাকে দেখছেন আমার সিগনেচার সেখানে করে সেটা অ্যাটেস্ট করতে হবে, না হলে মেডিকেল সার্টিফিকেট ওটা গৃহীত হবে না। একদম এই যে আপনার মেডিকেল সার্টিফিকেট, মাই গড, কোথাও অনুব্রত মণ্ডলের সই নাই, কোথাও সেটা অ্যাটেস্ট করা নাই, তো এই মেডিকেল সার্টিফিকেট পুলিশ অ্যাকসেপ্ট করলো কী করে? অর্থাৎ এগুলো আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য করা হচ্ছে, ধুলো দেয়া, তো এগুলো ব্যাপারই কিছু নয়। একদম। এবং দেখুন আরও শুনুন, এই মেডিকেল অফিসার যা রেজিস্ট্রেশন আপনারা দেখাচ্ছেন যদি এটা ঠিক হয়, তিনি একটা ব্রাঞ্চের মেডিকেল অফিসার হেলথ। আমাদের রাজ্যের নিয়ম অনুসারে তার প্রাইভেট প্র্যাকটিস করা নিষিদ্ধ। ঠিক, অনুমোদন না নিয়ে তিনি প্রাইভেট মেডিকেল কলেজে কি করে আসলেন? এবং যেটা দেওয়া হয়েছে সেটা আউটডোরের পেশেন্ট। তার মানে সেই যে ব্রাঞ্চ মেডিকেল অফিসার তিনি প্রাইভেট মেডিকেল কলেজের আউটডোরে বসছেন, সেখান থেকে যে সার্টিফিকেট দিচ্ছেন, দেখুন নাম যে এইচ চৌধুরী লিখেছে, সিটা ছোট হাতের, যে সিটা যে বড় হাতের সেটা জানে না, অথবা মেডিকেল সার্টিফিকেট নিয়ে তদন্ত হলে এটার জন্য একটা কেস করতে হয়। একদম। আর যে সংস্থায়, যে প্রাইভেট মেডিকেল সেন্টার বা প্রাইভেট নার্সিংহোম বা প্রাইভেট যে প্রতিষ্ঠান থেকে এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, আমি আসবো তার ধীরে ধীরে, সেইখানে এর আগে দুর্নীতির তদন্তে যিনি মালিক তার নাম জড়িয়েছিল বলে শোনা যাচ্ছে। আমি আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো, সেটা হচ্ছে নতুন একটা শব্দবন্ধ হঠাৎ করে গত 24 ঘন্টা বা 30 ঘন্টার মধ্যে সামনে এলো। এআই অডিও, অনুব্রত ঘনিষ্ঠরা বলতে শুরু করলেন যে এই অডিও টেপ যেটা ভাইরাল হয়েছে সেটা নাকি এআই দিয়ে করা। কিন্তু কি মুশকিল, স্বয়ং অনুব্রত মণ্ডল নিজেই তো প্রমাণ করে দিয়েছেন যে এই সংলাপটি সম্পূর্ণ অরিজিনাল, এবং একবার নয়, তিনবার। কিভাবে? 2বার লিখিতভাবে বিবৃতি দিয়ে, সেটা ক্ষমা না প্রচ্ছন্ন হুমকি সে প্রসঙ্গে আমরা বিস্তারিত গত শুক্রবার আলোচনা করেছি, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু অন ক্যামেরা 3য়বার তিনি তো ক্ষমা চেয়েছেন এই সংলাপের ভিত্তিতে। শুধু ক্ষমা চাননি, একটার পর একটা তথ্য সামনে এনেছেন, তার ওই ওষুধ খাওয়া, ঘুমের ওষুধ খাওয়া ইত্যাদি এবং ইত্যাদি। আমি দ্রুত আমার পরের প্রতিবেদন দেখাবো, তারপর এই আইনের অংশটায় সুদীপ্তর কাছে আসবো। আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। কোনো ফোন কল অনুব্রত মণ্ডল করেনি, মিথ্যা, এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা। অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসিকে গালিগালাজ করলেন, অডিও ক্লিপ ভাইরাল হলো, তৃণমূল ক্ষমা চাইতে বলল। দায় সারা গোছের হলেও অনুব্রত মণ্ডল ক্ষমা চাইলেন, লিখিত ক্ষমা চাইলেন, মুখেও বললেন। অথচ এসবের পর অনুব্রত অনুগামী তৃণমূল নেতা দাবি করছেন পুলিশ আধিকারিককে নাকি ফোনই করেননি অনুব্রত মণ্ডল। হুমকির অডিও ক্লিপ এআই এর মাধ্যমে তৈরি করা হয়েছে। কোনো ফোন কল অনুব্রত মণ্ডল করেনি, মিথ্যা, এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা, ফলস। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যদি গালিগালাজি না দিয়ে থাকেন, যদি সবটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়ে থাকে, তাহলে অনুব্রত মণ্ডল ক্ষমা চাইলেন কেন? দলই বা ক্ষমা চাইতে বলল কেন? এই প্রশ্নেরও আজব উত্তর অনুব্রত মণ্ডলের অনুগামীর গলায়। এআই এর জন্য অনুব্রত মণ্ডল ক্ষমা চাইতে হলো? দল যা নির্দেশ দেবে তাই করবে, তার বাইরে কিছু করবে না। দল বলেছে, যা বলেছে করেছে। দল ক্ষমা চাইতে বলেছে বলে ক্ষমা চাইনি। বিরোধীরা দাবি করছে পুলিশ অফিসারকে গালিগালাজ করায় অনুব্রত মণ্ডলকে জেলে পুরতে হবে, ক্ষমা চাওয়ায় ছাড় দিলে চলবে না। এখন তাই কি বেকায়দায় পড়ে অনুগামীদের দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তত্ত্ব সামনে আনার চেষ্টা করছেন অনুব্রত মণ্ডল? ক্ষমা চাওয়ার পরও সমালোচনার ঝড় কমছে না দেখেই কি তাঁর এই নতুন কৌশল? বাংলায় একটি কথা আছে, ছলের
খলের অভাব হয় না। সে অপরাধ করেছে, স্বীকারও করে নিয়েছে। তারপরে মুখ্যমন্ত্রী হয়তো বুদ্ধি দিয়েছেন যে তুই এআই বল, নতুন জিনিস এসছে, লোকে বুঝতে পারবে না এআইটা কি। যারা এআই এর বোঝে তারাও জানে যে ওটা এআই এর কণ্ঠস্বর নয়। অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও ক্লিপ ঘিরে উত্তাল পরিস্থিতির আবহেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা ও অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর নেতা কাজল শেখ। এই বিষয়ে তাকেই জিজ্ঞাসা করা উচিত। আমার অডিও নিশ্চয়ই ভাইরাল হয়নি। যার প্রশ্নের জবাব তিনি দেবেন এবং তিনি দিয়েছেন। তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত করতেই কি অনুব্রত মণ্ডল তাঁর অনুগামীদের দিয়ে এখন নতুন কৌশল সাজাচ্ছেন? একজন পুলিশ অফিসারকে অশ্রাব্য গালিগালাজের পরও পুলিশও কি এই ফাঁদে পা দিয়ে তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত করবে, নাকি গ্রেপ্তার করবে অনুব্রত মণ্ডলকে? প্রশ্ন নানা মহলে। অর্ণব মুখোপাধ্যায় ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ভাবুন, অনুব্রত মণ্ডল কতটা আত্মবিশ্বাসী হলে এখনো পর্যন্ত কোর্টের দ্বারস্থ হননি। পুরোটাই কি তার করায়ত্ত? আমি ঠিক এইখানে আরও একবার বলবো যে এর আগে এআই তত্ত্ব তার ঘনিষ্ঠরা দিলেও নিজেই একবার নয় তিনবার প্রমাণ করে দিয়েছেন যে অডিও টেপ সম্পূর্ণ অরিজিনাল। তার কারণ দুবার লিখিতভাবে বিবৃতি দিয়ে এবং একবার অন ক্যামেরা ক্ষমা চেয়ে। আবার বলছি, ক্ষমা না প্রচ্ছন্ন হুমকি, বিস্তারিত আলোচনা করছি, কিন্তু তিনি স্বীকার করে নিয়েছেন কার্যত পরপর ক্ষমা চেয়ে যে এই সংলাপ তারই, এবং সেটা হয়েছে তাঁর ভার্সন অনুযায়ী ওষুধ এবং ঘুমের ওষুধের প্রভাবে। আমি জানি না আইনে কতটা কি দাঁড়াতে পারে। সুদীপ্ত দাশগুপ্ত কি বলছে? দেখুন, প্রথমেই বলি, আইনের ভাষায় ক্রিমিনাল আইনে একটা কথা আছে, যখন কাউকে অ্যারেস্ট করা হলো, কোর্টে তোলা হলো, কোর্ট তাকে জিজ্ঞেস করে আপনি কি এই অপরাধ স্বীকার করছেন? যদি উনি বলেন যে আমি স্বীকার করছি, তারপরে কিন্তু আর কিছু হয় না। এই ক্ষেত্রে কিন্তু অনুব্রত কোর্টের কাছে না হলেও তার যে কন্ডাক্ট, সেই কন্ডাক্টে অনুব্রত হ্যাজ প্লিডেড গিল্টি, যে আমি অন্যায় করেছি। এরপরে যে এই তত্ত্ব যে এআই জেনারেটেড না কি, সেগুলো খাটে না। এবার যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে এগুলো ওনারা অভিযোগ করছেন এআই জেনারেটেড, এগুলো হলো তদন্ত সাপেক্ষ, এবং এই তদন্তর জন্যই অনুব্রতকে কিন্তু পুলিশের কাছে যেতে হবে। আজকে আমরা সবাই বলছি পুলিশ কেন অ্যারেস্ট করছে না? অ্যারেস্ট কখন করে? যদি পুলিশ মনে করে যে অ্যারেস্ট না করলে আরও পরবর্তীকালে আরও এরকম অপরাধ করতে পারে, বা এভিডেন্স নষ্ট করে দিতে পারে, পালিয়ে যেতে পারে, এরকম ক্ষেত্রে, বা তদন্ত সহযোগিতা করছে না তদন্তর অগ্রগতির জন্য, আমার অ্যারেস্ট দরকার। এই ক্ষেত্রে যদি দেখা যায় তিনটে জিনিসই কিন্তু হয়েছে। এই ধরনের অপরাধ আবার ঘটেছে। কে ঘটেছে? অনুব্রত করেনি, অনুব্রতর আরেকজন সাকরেত টিএমসিপির নেতা, উনি সেম জিনিস করেছেন। এভিডেন্স ট্যাম্পারিং কি? আমি ইনফ্লুয়েন্স করছি যে কমপ্লেনেন্ট, তাকে আমি আমার ক্ষমতা দিয়ে তাকে প্রভাবিত করছে, তুমি এই কমপ্লেন উইথড্র করে নাও। আরেকটা কি? তদন্তে অসহযোগিতা, এবং পুরোপুরি তদন্তে অসহযোগিতা করছে বলেই উনি আসছেন না। এই গ্রাউন্ডে যেরকম নজরুলবাবু বললেন, আমি এবার বলছি সেকশন 35 সাবসেকশন 6 অফ বিএনএসএস পরিষ্কার বলছে, নোটিশ পাওয়ার পরে যদি সেই ব্যক্তি হাজিরা না দেয়, পুলিশ তাকে অ্যারেস্ট করতে বাধ্য থাকবে। এখানে কিন্তু দ্বিতীয় নোটিশের কোনো প্রভিশন নেই। এ সত্ত্বেও পুলিশ কিন্তু অ্যারেস্ট করছে না। তার কারণ পরিষ্কার, যে যেন তেন প্রকারে অনুব্রত মণ্ডলকে সময় দেওয়া হচ্ছে যাতে গিয়ে উনি সারেন্ডার করতে পারেন। আপনি একটু আগে বললেন উনি কনফিডেন্স কথাটা আমি বলবো, কোর্টটা ছুটি ছিল, আজ থেকে কোর্ট খুললো, আপনি দেখবেন 2-3 দিনের মধ্যে উনি গিয়ে সারেন্ডার করবেন কোর্টে, বেল নেবেন, এবং অদ্ভুতভাবে দেখবেন পিপি যিনি থাকবেন তিনি কোনো এর বিরোধিতা করবেন না। ডেসপাইট দ্য ফ্যাক্ট যে এসপি দাঁড়িয়ে বলেছিলেন যে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। কঠোরতম ব্যবস্থা এটাই যে আমরা একটা শুধু নোটিশ দেব, নোটিশ দিয়ে পরবর্তীকালে আমরা বলবো যে কোর্ট তো বেল দিয়ে দিয়েছে, আমাদের কি করণীয়। কিন্তু আমাদের এখানে ভুলে গেলে হবে না, কিছুদিন আগে আপনারা দেখিয়েছিলেন কিছু দুর্নীতির জন্য যারা আন্দোলন করছিল, দুর্নীতির দায়ে যাদের চাকরি গেছিল শিক্ষক শিক্ষিকারা, তাদের বিরুদ্ধে এফআইআর করলো পুলিশ সুমোটো। পরের দিনই এই সেম প্রভিশনে 35-এ নোটিশ দিয়ে বলল আপনারা যদি হাজিরা না দেন আপনাদের অ্যারেস্ট করা হবে। আমি কোনোদিনও আমার 16 বছরের এই প্রফেশনে দেখিনি যে এরকম 35 নোটিশে লেখা থাকে হাজিরা না দিলে অ্যারেস্ট করে, কারণ এটা আইন, হাজিরা না দিলে অ্যারেস্ট। কিন্তু অনুব্রতর ক্ষেত্রে এটা তো লেখাই নেই। তোমায় জানিয়ে রাখি, আমি বা আমার সহকর্মীরা গত 2 বছরের মধ্যে যে কটা নোটিশ পেয়েছি,
প্রত্যেকটাতে শুধু লেখা নয়, বোল্ডে লেখা লেখা যে থাকে। কোন কোন ধারায় গ্রেফতার করা কোন হবে, কোন ধারায় গ্রেফতার হাজিরা করা না হবে। দিলে। এবং এটা নতুন কলতান কিছু নয়, কিন্তু দাশগুপ্তকে- অনুব্রত তো আইনের ঊর্ধ্বে, কলতান পুলিশি দাশগুপ্তকে প্র্যাকটিসের গ্রেফতার ঊর্ধ্বে করা হয়। সম্ভবত। তারপর এই আরজিকর ইস্যুতে নবান্ন অভিযান করতে গিয়ে একজন ছাত্র যাদবপুরে থাকে, তাকে গ্রেপ্তার করা হয়, সেগুলো নাকি প্রয়োজন। কিন্তু অনুব্রত মণ্ডল শুধু আজকে এটা কিন্তু প্রথম না, আপনাকে দেখতে হবে। এই যে আমি বললাম না যে যেন এই অপরাধ তিনি আবার না করেন, এটা কিন্তু তার প্রথম অপরাধ না। পুলিশকে বোমা মারো, তখনই যদি ব্যবস্থা নিত তাহলে একদম। কিন্তু আজকে এটা হতো না। তার মানে এই অপরাধ কিন্তু উনি একবার না বারবার করে আমি যে শব্দবন্ধটা আগের অনুষ্ঠানে ব্যবহার করেছিলাম যে হ্যাবিচুয়াল অফেন্ডার, হ্যাবিচুয়াল এবং তারপর অন ক্যামেরা তিনি একজন ডিএসপি কে শাসাচ্ছেন এবং কি দিচ্ছেন। এবং হ্যাঁ। এই ক্ষেত্রে কিন্তু আরেকটা প্রভিশনও আছে, পুলিশ চাইলে নোটিশ না দিয়েও অ্যারেস্ট করতে পারে যদি পুলিশ মনে করে গ্র্যাভিটি অফ দ্য অফেন্স এবং হি ইজ অ্যান হ্যাবিচুয়াল অফেন্ডার। এই ক্ষেত্রে কিন্তু এটা পরিষ্কার যে অনুব্রত হ্যাবিচুয়াল অফেন্ডার। পুলিশ নোটিশ দিল, উনি আসলেন না, আবার দ্বিতীয় নোটিশ দিল, উনি তখনও যাবেন না। এরপরেও কিন্তু পুলিশ আজকে 35(6) আপনি যদি দেখেন পরিষ্কার বলা আছে, নোটিশ না দিয়ে যদি সে হাজিরা না দেয় তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করতে হবে। তাহলে তদন্তটা এগোবে কি করে? আমি যদি তার থেকে আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে এটা এআই জেনারেটেড, যে অভিযোগকারী কমপ্লেনেন্ট মিথ্যে কথা বলছে, কিন্তু সেটা উনি না আসলে তদন্তে প্রমাণ করতে হবে। তো তদন্তাই তো অগ্রগতি করতে দিচ্ছেন অনুব্রত। একদম। আমি সুদীপ্তর যখন বলছিল শুধু মনে হচ্ছিল যে এখানে ভিকটিম কে, একজন উর্দিধারী আইসি, বোলপুরের মতো থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার। ভাবুন তো এটা একজন সাধারণ মানুষের সঙ্গে হলে তার অবস্থাটা কি হতো। আমি জানি না, কিন্তু তৃণমূলের ভেতর থেকে কিঞ্চিত মৃদুভাবে হলো একটু অন্য সুর, শৃঙ্খলা রক্ষা কমিটির ব্যবস্থা নেওয়া উচিত, এই দাবি আজকে খোদ সম্ভবত শোভনদেব চট্টোপাধ্যায়ের পরে বা সমবয়সী হতে পারেন সিনিয়র মোস্ট এমপি, দশকের পর দশক, আমার জন্মেরও আগে থেকে রাজনীতি করছেন, সৌগত রায় তুলেছেন। কি বলেছেন সৌগতদা, দেখাবো। লজ্জাজনক। রাজনীতির ভাষায় যদি অশালীন কথা চলে আসে সে তো খুবই খারাপ। বলতে চাই এটা অন্যায়। দলের এবং দলের শৃঙ্খলা রক্ষা কমিটিরই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সৌগত রায় বলছেন লজ্জাজনক, অন্তত বলেছেন, মৃদু হলেও বলেছেন। কিন্তু অরূপের স্মৃতিটা একটু জ্বালিয়ে দিই। আচ্ছা, এখন কি হচ্ছে? অনুব্রত মণ্ডল আইসিকে চূড়ান্ত হেনস্থা করে হুমকি দিয়ে পার পেয়ে যাচ্ছেন, কিন্তু সাধারণভাবে আমাদের এই রাজ্যে শাসক দলের নেতাদের কেউ ফোন করে অপ্রিয় কথা বলেন, যদি ওই নেতাকে ধরুন বললেন, তার পরিণামটা ঠিক কী হয়? 2019 সালের 22শে সেপ্টেম্বর এই অনুব্রত মণ্ডলকে নাকি অভিযোগ তৃণমূলেরই এক নেতা অনেক বছর পরে বিজেপিতে যান, নিত্যানন্দ চট্টোপাধ্যায়, ঘুষকরা পুরসভার প্রাক্তন কাউন্সিলর। অনুব্রত মণ্ডলের নাকি ধার করা লক্ষ লক্ষ টাকা তার কাছ থেকে অনুব্রত নিয়েছিলেন, ফেরত চেয়ে একটা ফোন করেছিলেন। অনুব্রতর দাবি ছিল যে নিত্যানন্দবাবু তাকে গালাগালি দিয়েছেন। 1 ঘন্টার মধ্যে, একটুও ভুল শোনেননি, 1 ঘন্টার মধ্যে পুলিশ গিয়ে নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে বাড়ি থেকে তুলে গ্রেফতার করে। ভাবুন, অনুব্রতর অভিযোগে যে পুলিশ এই রকম চূড়ান্ত তৎপর হয়, অনুব্রতর বিরুদ্ধে অভিযোগে সেই পুলিশ তৎপর হবে কি করে? সেই তৎপরতা থাকবে কি করে? প্রশ্ন তো সেটাই। দেখি অরূপ কি বলে। শুনুন, প্রথমত আজকে সৌগত রায়ের বক্তব্য দিয়ে আপনি এই ফ্রেমটা ধরছিলেন। আমি প্রথম দিন থেকে বলতে চাই যে তৃণমূল কংগ্রেস দল হিসেবে এই ঘটনা কে এআই তত্ত্ব বলেছে বা না বলেছে তার বাইরে গিয়ে প্রথম দিন তৃণমূল কংগ্রেস অর্থহীন ভাষায় জানিয়েছে যে এই ঘটনা নিন্দনীয়, এই কাজ দল কোনোভাবে এন্ডোর্স করছে না এবং অনুব্রত মণ্ডলকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। সৌগতদা আজকে যে কথাটা বলেছেন সেটা তৃণমূল কংগ্রেসের যে সার্বিক বক্তব্য সেটাকেই সেই প্রেক্ষিতেই বলেছেন। দ্বিতীয় কথা, দল যখন ভর্ৎসনা করেছে, দল যখন শোকজ করেছে, তারপরে আমরা দেখেছি রাজ্য সরকার তার কাজ করেছে। রাজ্য সরকার জামিন অযোগ্য ধারায় নোটিশ দিয়েছে, পুলিশ তাকে নোটিশ সামন করেছে এবং তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এবার কোনো মানুষ, তিনি তার আইনজীবীর কাছে যাওয়ার অধিকার ভারতের সংবিধান স্বীকৃত অধিকার। যদি কারুর মনে হয়ে থাকে যে তিনি আইনজীবীর মারফত তার বক্তব্য জানাবেন, সেই অধিকার সেদিন এসডিপিও অফিসে না গিয়ে ঠিক একই সময় তিনি পার্টি অফিসে যাচ্ছেন। আমি বলছি ফুটেজ বাংলার মানুষ দেখেছে। একদম ঠিক, সেই জায়গা থেকেই প্রশ্নটা উঠেছে বলেই আজকে এই বিতর্কের অবতারণা।
কিন্তু আমি আবারও বলছি সুমন, ঠিক অরূপ, আরেকটা যোগ করি, সেটা হচ্ছে সৌগতদা শৃঙ্খলা রক্ষা কমিটির কথা বললেন। এই রকম আমি আবার বলছি যে এক্ষেত্রে যা ক্রাইম হয়েছে এটা প্রশাসন বা পুলিশ ঠিক করবে, কিন্তু দলের ভূমিকা যেহেতু তুমি বললে, শৃঙ্খলা রক্ষা কমিটি কি কোনো নোটিশ ইস্যু করেছে তুমি জানো? না, প্রথমত তাকে শোকজ করা হয়েছিল, শোকজের উত্তর দিয়েছেন, শৃঙ্খলা রক্ষা কমিটির মিটিং বসবে, মিটিং বসে দল নিশ্চিতভাবে সেই সিদ্ধান্ত জানাবে। কিন্তু আমি যেমন একটা জিনিস জানতে চাইছি, পুলিশকে গালিগালাজ তো অন্যায়, নিশ্চিতভাবে নিন্দনীয়, ধিক্কারযোগ্য অন্যায়। সেনা জওয়ানকে গালিগালাজটা কীরকম ন্যায় বলুন তো? আপনি বলছেন এখানে এই কথা, এখনো এটা কোর্টে বিচারাধীন আসেনি, কোর্ট নিশ্চয়ই খুলবে, কোর্টের রায় সকলকে মানতে হবে। সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করেছে, বলেছে ক্ষমা চাওয়া মানে কুমিরের কান্না। কুমার বিজয় সিং মধ্যপ্রদেশের মন্ত্রী, যে রেফারেন্স আপনিও দিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যদি রাজ্যের, আপনি বলবেন ভারত ভ্রমণে না গিয়ে রাজ্যে আসি, আমি বলবো না, আমি এই অনুষ্ঠানেই দাবি তুলেছি যে ওই কুমার বিজয় সিংকে মন্ত্রিসভা থেকে ড্রপ নয়, গ্রেফতার করতে হবে। আমি আরেকটা দাবি, আমি আজকে নিশ্চয়ই আশা করব এই প্যানেলে যারা রয়েছেন সকলে সহমত হবেন যে পুলিশকে গালাগাল করাছে যে ফর্মেই করুক, নিন্দনীয়, অন্যায়। আমি জাস্ট একটা ছোট্ট 9 সেকেন্ডের একটা অডিও ক্লিপ, আপনার ভিডিও রয়েছে, শোনাতে চাই। তোর বাপকে মমতা বেতন দেয়, বাচ্চা কোট আনকোট বলছেন লিডার অফ অপোজিশন যাদবপুর থানার ওসিকে। আমি জানতে চাই যে ওই যারা ভাষার বিশুদ্ধতা নিয়ে এতক্ষণ ধরে এখানে বলছেন, তারা এটাকে কি ফ্রেমে ব্যাখ্যা করবে? নিশ্চয়ই বিজেপির প্রতিনিধি তার ব্যাখ্যা দেবেন। বিজেপি তো দেবে, কিন্তু তোমাকেও দিতে হবে যে পুলিশ যদি এটা ক্রিমিনাল অফেন্স হয় কেন ব্যবস্থা নেয়নি, প্রয়োজনে গ্রেফতার কেন করেনি। আমি সেই জায়গাতেই আসছি যে আজকে তোমার মনে থাকবে এক সময় দিলীপ ঘোষ বলেছিলেন পুলিশকে গাছে বেঁধে মারার কথা, এই অনুষ্ঠানে আমি দাবি তুলেছিলাম দিলীপ ঘোষকে গ্রেফতার করা হবে না কেন? আমি এবিপি আনন্দের ইন্টিগ্রিটি নিয়ে কোনো প্রশ্ন করছি না, আমি বলছি এই প্যানেল থেকে যেন এই দাবিটাও সমানভাবে ওঠে যে একই ব্যবস্থা এর বিরুদ্ধেও নেওয়া হোক। তৃতীয়ত আমি আরেকটা জিনিস আবারও বলছি, আজকে দল এন্ডোর্স করেনি, প্রশাসন নোটিশ পাঠিয়েছে, কোর্টের উপরে কেউ নয়, কোর্ট আগামী দিন যে রায় দেবে সেই রায় সকলে মানতে বাধ্য। একটা পয়েন্ট আছে তোমার তৃতীয় পয়েন্টে। এক হচ্ছে যে তুমি বলছো কোর্ট, পুরো জিনিসটা প্রথম কথা, 1 নম্বর কোর্টে এখনো যায়নি। দ্বিতীয় কথা, একটা কথা আছে একই যাত্রায় পৃথক ফল হয় না। আমি বলছি যাত্রা তো এক শুধু নয়, একজন অধস্তন নেতা যিনি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তিনি তুলনায় অনুব্রত মণ্ডলের থেকে অনেক গালিগালাজ কম দিয়ে কিন্তু একই রকমভাবে ভয়ঙ্কর আক্রমণ করলেন, বেআইনি কাজ করলেন, দল তাকে, পুলিশের কথায় পরে আসছি, দল তাকে বহিষ্কার করলো, আমার খুব ভুল না হলে 6 থেকে 7 ঘন্টার মধ্যে, 8 ঘন্টা হতে পারে। আমি বলছি তার থেকে 10 গুণ খারাপ কথা বলে একজন আইসির পরিবারকে, মাকে, স্ত্রীকে অপমান করার পর অনুব্রতর বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিল? আমি আবারও বলছি এই দলই তো তৃণমূল কংগ্রেসের ব্যবস্থা নিয়েছে। শাখা সংগঠন হিসেবে তৃণমূল ছাত্র পরিষদ অ্যাকশন নিয়েছে, মাদার সংগঠন হিসেবে তৃণমূল কংগ্রেস তাকে শোকজ করেছে। আমাদের দলের শৃঙ্খলা রক্ষা কমিটি নির্দিষ্ট ধারা রয়েছে, সেই ধারায় পর্যালোচনা হবে, সেই পর্যালোচনার পরে নিশ্চিতভাবে শৃঙ্খলা রক্ষা কমিটি তার ব্যবস্থা জানাবে। কিন্তু আমি আবারও বলছি, বারবার করে যেটাকে দলকে এখানে ফ্রেম করার কথা বলা হচ্ছে, আমি আরেকটা ছোট্ট 7 সেকেন্ডের একটা অডিও ক্লিপ শোনাই, দলকে কি করে একজন ব্যক্তির জন্য সামগ্রিকভাবে দলকে আপনারা যেটা করতে চাইছেন। আমি দলের ব্যাপার না, আমি প্রশাসনের ব্যাপার। আর শুক্রবার থেকে আজ অবধি অরূপ তুমি দেখাতে পারবে না যে আমি বলছি দল কি ব্যবস্থা নিয়ে। এখানে আমার বক্তব্য করে যদি এটা ক্রিমিনাল অফেন্স হয়, করবে হচ্ছে প্রশাসন। দলের যে কারণে আমি বলেছিলাম সুব্রত বক্সিকে অনুব্রত মণ্ডল কি চিঠি দিয়েছেন তার কোনো ভ্যালিডিটি নেই, তার কারণ যদি ক্রাইম হয় তা তদন্ত করে শাস্তি বিধান করবে অবশ্যই প্রশাসন, দল নয়। প্রশাসন তো নিশ্চিতভাবে নোটিশ দিয়েছে, দলে চলে যাচ্ছে কেন? মানুষের তার আইনের যাওয়ার রাস্তা খোলা রয়েছে, ভারতের সংবিধান তাকে সেই রাস্তা দিয়েছে এখনো। তার আগে প্রশাসন, আইনজীবীরা গিয়ে তোমার কথা অনুযায়ী প্রশাসন অপেক্ষা করছে যে কখন অনুব্রত মণ্ডল কোর্টে যাবেন এবং আইনি সুরক্ষা কবচ পাবেন, এছাড়া আর কোনো একেবারেই তা নয়। তার আইনজীবীরা সুনির্দিষ্টভাবে জানিয়েছেন, এবার তার শারীরিক অসুস্থতা সত্য নয় সেটা কোর্ট বিচার করবে। আমি শুধু একটাই কথা বলে শেষ করতে চাই, সুমন, জাস্ট 7 সেকেন্ড নিচ্ছি, একটা অডিও ক্লিপ আমি শোনাতে চাই যে একজন ব্যক্তির জন্য সামগ্রিকভাবে দলকে কখনোই ফ্রেম করা যায় না, এই কথা আমার নয়। শাস্তি পাবেন এবং একজন অপরাধ করলেই সেটা গোটা পার্টির সঙ্গে তার অপরাধের কালিমা জড়িয়ে পড়বে, এই তত্ত্বে আমি বিশ্বাস করি না।
এটা বলছেন স্বয়ং কলকাতা প্রাক্তন মহানাগরিক বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যদি একজনের আমার ভালো অপরাধের লাগলো, দায় আমার তার ভালো জন্য লাগলো। গোটা পার্টিকে কালিমালিপ্ত করবে, ঠিক, সেটা আমি মনে আমার করি। ভালো লাগলো যে একটা হচ্ছে যে কিছু ব্যাপারে বিকাশবাবুর সঙ্গে আমি সম্পূর্ণ দ্বিমত হতে পারি, এমনকি এসএফআই তো এত বড় দ্বিমত যে বিকাশবাবুর বক্তব্যের পরের দিন প্রেস কনফারেন্স করে বলেন যে বিকাশবাবুর মত আমার দলের মত নয়। কিন্তু আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যাই হোক বিরোধী নেতা হিসেবে বিকাশবাবুর বক্তব্য অরূপ তুলে ধরে তার পয়েন্টটাকে এস্টাবলিশ করার চেষ্টা করলো। সায়নদীপের হাসি ধরছে না, মানে প্রায় একটু গোদাভাবে বললে গাল এঁটো করে প্রচুর হাসছে, কিন্তু হাসি পরে উইথ আ ভেরি সিরিয়াস নোট। এইখানে আমি আসবো একটা সম্পূর্ণ অন্য জায়গায়, সেটা হচ্ছে বিজেপির একটা ক্লিপ এইমাত্র অরূপ দেখালো। সজলের কাছে আমার প্রশ্নটা থাকবে যেটা, সেটা কিন্তু অনেক সিরিয়াস, ঠিক উল্টো দিক থেকে, যে আজকে দাঁড়িয়ে বিজেপি অনুব্রত মণ্ডলের এই ঘটনায় হিন্দু মুসলমান করবে। কিন্তু সজলের কাছে যাওয়ার আগে আমি দ্রুত একবার নিত্যানন্দ বাবুর কথা বললাম, একসময় তৃণমূল নেতা, বহু বছর তৃণমূল করেছেন, তার পরবর্তীকালে জেল টেল ইত্যাদি খাটার পর বিজেপি করেছেন। কি বলেছেন নিত্যানন্দ বাবু দেখাবো এই ঘটনায়। 20 লাখ টাকা ও আমাকে ধার নিয়েছিল ও স্ত্রীর ক্যান্সার রোগের চিকিৎসার জন্য। তো সেই টাকাটা ওর স্ত্রী মারা যাওয়ার বহুদিন পর আমি ওর কাছে টাকাটা চেয়েছিলাম, 2-3 বার গিয়েও ছিলাম টাকা চাইতে, আজ দেবো কাল দেবো বলে দেয়নি। লাস্ট একদিন টেলিফোন করলাম, আমাকে বললো টাকা দেবো না। তা আমার মাথা গরম হয়ে যাওয়াতে আমি হুমকি দিয়েছিলাম, এইরকম কদর্য ভাষায় নয়। তার জন্যে সঙ্গে সঙ্গে তৎকালীন আইসি হাউসগ্রাম আমাকে গ্রেপ্তার করে, সঙ্গে সঙ্গেই, মানে 1 ঘন্টাও লাগে না। 7 দিনের পুলিশ কাস্টডিতে রাখে, গুসকরার থানাতে পুলিশ কাস্টডিতে রাখে, আর 6 দিন জেল হেফাজতে রাখে। গ্রেপ্তার চাইছি মানে মমতা চাইলেই গ্রেপ্তার হবে। কৃষ্ণমন্ডল বলতো আমাকে বলতো, সবাইকে বলতো আমি হায়েস্ট পেমেন্ট করি তৃণমূল দলকে গোটা রাজ্যের মধ্যে। হ্যাঁ, কিন্তু এবার মুদ্রার অন্য পিঠটাও দেখাতে হবে। সজল গত সপ্তাহে এই অনুষ্ঠানে এসে শুক্রবার দাঁড়িয়ে বলেছে যে এরপর পুলিশ যদি বিজেপির কোনো কর্মসূচিতে বাধা দেয়, সজলরা এই অডিও টেপ স্পিকারে চালিয়ে বলবে যে আপনারা নিজেরা অপমানিত হলে ব্যবস্থা নিতে পারেন না, বিরোধীদের কেন আটকাচ্ছেন। কিন্তু এই অনুব্রত ইস্যুতে বিজেপি, এ রাজ্যের প্রধান বিরোধী দল, তারা খুঁজে খুঁজে একটা হিন্দু মুসলমান অ্যাঙ্গেল বের করেছে। ভাবতে পারেন, সুকান্ত মজুমদার নিজে বলছেন কোট আনকোট, রাজনৈতিক ক্ষমতা হিন্দু অনুব্রতর হাত থেকে তুলে মুসলিম কাজল শেখের হাতে তুলে দেওয়া হচ্ছে বীরভূমে। আমি বিশ্বাস করুন স্তম্ভিত হয়ে গেছিলাম যে ঠিক শুনছি তো। মানে বিষয়টা জানাচ্ছে সজল যে অনুব্রত হিন্দু বলে তার 7 খুন মাফ। মানে কোনো, আমি বলছি অন্য কোনো ঘটনায় ধরুন একটা বড় ক্রাইম হলো, যে ক্রিমিনাল করলো সে যদি হিন্দু হয় সে তাহলে ক্রাইম করতে পারে না। আমি বলছি এই থিওরি কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের রাজ্যকে সজল? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমার স্টেট প্রেসিডেন্ট কি কথা বলেছেন তাকে কন্ট্রাডিক্ট করার মতন জায়গায় আমি নেই, অতএব এই চ্যাপ্টারটা আমি বাদই দিলাম। আপনি তো দেখলেন যে হাইয়েস্ট পে করে অনুব্রত মণ্ডল, এটা তো তিনি নিজেই বলেছেন। আর যিনি বলছেন তিনি সম্ভবত এআই জেনারেটেড কোনো লোক নয়, তিনি এখনো বোধহয় তৃণমূলেই আছেন। আমার কথা হচ্ছে যে আমার কি বিপদ বলো তো সঞ্চালকের, বুয়াদা কোনোদিন বলে যে দল বলেছে এই ইস্যুতে বলতে বারণ করেছে, বলে চলে যান। সজল বলে আমার স্টেট প্রেসিডেন্ট বলছে এর বিরুদ্ধে আমি বলতে পারবো না। মুশকিলটা হচ্ছে যে বুয়াদা যে সুযোগটা পায় সেই সুযোগটা তো আমারও পাওয়া উচিত। না 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 না, আমি যেটা বলি, আমার সৌভাগ্য যে তোমার দল বলেনি যে এই ইস্যুতে অর্ধেকটা বলা যাবে অর্ধেকটা বলা যাবে না। সেরকম কিছু বলেননি। আমার একটা জিনিস পুরো বিষয়টা থেকে, দেখুন সবকিছুরই তো একটা ভালো এবং মন্দ থাকে। আমি একটা জিনিস অন্তত আজকে ডেরাইভ করলাম যে সৌগত রায়ের শরীরে লজ্জা বলে একটি বস্তু আছে, তিনি লজ্জিত হয়েছেন এই ধরনের ঘটনায়। দেখুন, আমরা যে আলোচনাগুলো করছিলাম সেটা হচ্ছে যে বীরভূমের বাঘকে, আপনারা বললেন আমাদের সুকান্তদার কথায় একটা দিকে অন্য লোকের হাতে ক্ষমতা ট্রান্সফার হচ্ছে বা কিছু, এর মধ্যে না গিয়ে বলছি বীরভূমের আইনটাই হচ্ছেন, বীরভূমেই যে আইন টাইন এতক্ষণ সুদীপ্তরা বললেন, নজরুল সাহেব বললেন, কিন্তু বীরভূমের আইন হচ্ছেন অনুব্রত নিজেই। মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছিলেন কি করেছে কেষ্ট, এখনো হয়তো সেই কথাই বলছেন। তা না হলে নিজের ফোর্সের মনোবল এইভাবে তলানিতে পাঠিয়ে তাকে দল প্রোটেক্ট করে, এটা অতীতে কখনো দেখা যায়নি। অরূপদা বেশ ভালো কথা বলেছে, বলছে শাখা সংগঠন ব্যবস্থা নিয়েছে, তো ওদের হয়তো হতে পারে শাখা সবল আর কাণ্ড দুর্বল, সেটা যদি হয় আমার জানা নেই। আমি বলছি যে আপনারা কতগুলো জিনিস বলছেন, এখন
ওদের দলের কেউ কেউ বলছেন যে এআই জেনারেটেড হতে পারে। আপনারা যেটা দেখাচ্ছিলেন অনুব্রতর ক্ষমা চাওয়াটা, সেটাও এআই হতে পারে, বলে দিলেই হলো, কি গেল এলো। আসলে বিষয়টা হচ্ছে পুরোটাই দৃষ্টি ঘুরিয়ে দেওয়া, পুরোটাই দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। আপনারা ভেবে দেখুন, এর আগে নজরুল সাহেব বললেন তাই জানতে পারলাম যে এর আগের ঘটনাগুলোয় ওর বিরুদ্ধে মামলা করা হয়েছিল, কিন্তু মামলায় সাক্ষী পাওয়া যায়নি বলে জিনিসটা হয়নি। আগেকার আইপিসি সিআরপিসির সময় এগুলো বছরের পর বছর হয়ে যেত, মানুষ ভুলে যেত, তামাদি হয়ে যেত বিষয়টা। কিন্তু এখন নতুন আইন যে বিএনএস এর যে সিস্টেম, তাতে একে হয়তো 3 মাস 4 মাস কিছু একটা নির্দিষ্ট এবং অল্প সময়ের মধ্যে চার্জশিট সাবমিট করতে হবে। অতএব মানুষ কিন্তু এখন ভুলে যাবে না, যা হবে ও যদি বেকসুরও হয় সেটাও 2-4 মাস 6 মাসের মধ্যে হবে, আর ও যদি শাস্তি পায় সেটাও কিন্তু 2-4 মাসের মধ্যে হবে। আর আমি বলি, দেখুন আপনারা গ্রেপ্তারি দাবি করছেন, আচ্ছা এটাই যদি পুলিশ খুব কঠোর হয়, ওকে গ্রেপ্তার করে এই মামলায় কতদিন রাখা যেতে পারে? ওকে বড় জোর 10 দিন 12 দিনের বেশি তো এই মামলায় রাখা যাবে না। এর থেকে সাগর ঘোষ হত্যাকাণ্ডের মামলাটা যদি আপনারা পুলিশ যদি তুলে আনতো, আমি বুঝতাম পুলিশ বাপের বেটা, তার উর্দির সম্মান বাঁচিয়েছে। সাগর ঘোষের পুত্র হৃদয় ঘোষ অনুব্রত মণ্ডলের পাশের চেয়ারে বসে বলেছেন যে তোমরা মানে বিজেপি জোর করে এই মামলা করিয়েছিল, তার বাবার মৃত্যুর পেছনে অনুব্রত মণ্ডলের কোনো হাত নেই। আমার স্মৃতি খুব পরিষ্কার। আমাদের স্মৃতিটাও দুর্বল নয়, আমি ভবিষ্যৎবাণী করছি না, কিন্তু ঘটনা প্রমাণ করছে যে লিটন হালদারকেও কিছুদিন বাদে অনুব্রতর পাশের চেয়ারে সস্ত্রীক দেখা যেতে পারে। এই লিটন হালদার এই লোকটিও কিন্তু নটোরিয়াস, কারণ আপনি একজন অফিসার, আপনি প্রয়োজনে অপ্রয়োজনে যেতে পারেন। আমি একটা কথা বলি সজল, সস্ত্রীকটা বাদ দাও না, গেছিলেন তো পুলিশ অফিসারের স্ত্রী, অনুব্রতর অডিওতে সত্যি মিথ্যে কে জানে? বলছি অনুব্রতর অডিও যে কথা আছে সেগুলো যদি সব সত্যি হয়, একথাও সত্যি যে অনুব্রতর কাছে সস্ত্রীক গেছিলেন এই লিটন হালদার। লিটন হালদারের কি প্রয়োজন ছিল স্ত্রীকে নিয়ে যাওয়ার, এটাও জানার বিষয় আছে। এদের কারোকে ধোয়া তুলসী বাবা ভাববেন না, কাজল শেখের কি একটা জিনিস খেয়েছে ও এখন, সেই জন্য অনুব্রতর আজকে এত রাগ, আর তো কোনো কারণ নেই। আমার বক্তব্য হচ্ছে, দেখুন আসলে পুরো ব্যাপারটা হচ্ছে ডাইলুট করে দাও। এই যে একটি ছেলে ছাত্র সংগঠনে, সে হঠাৎ বলল তোমায় দেখে নেব, এ বলছে এআই জেনারেটেড, কিছুই না। এই জিনিসটাকে লংলিয়েস্ট করো, এটাকে এই ইস্যুটাকে বাঁচিয়ে রাখো, যাতে 26,000-এর চাকরির ইস্যুটা আপনার চোখের সামনে থেকে দূরে চলে যায়। আমি আরেকটা লাইন বলছি, আরো একটা বড় বিষয়, এটা আপনাদেরও সবার অনুরোধ করব আপনারা হাইলাইট করুন, যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে 1 মাসের বেশি সময়, অথচ কলেজগুলোয় ভর্তি হচ্ছে না। তার কারণ অজুহাত দেখানো হচ্ছে ওবিসিকে। আমরা একাধিক অনুষ্ঠান করেছি। হ্যাঁ, না আমি সজলের কথা থেকে বুঝতে পারলাম না যে অনুব্রত আলটিমেটলি কালো না ভালো, কারণ সজল অনুব্রত মণ্ডলকে অ্যাটাক করলো, আর আপনি যেটা দিয়ে শুরু করলেন সুকান্ত মজুমদার কার্যত কি ফ্রেন্ড রিকোয়েস্ট, ওই ফেসবুকে যেরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ওরকম বার্তা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু লাভ হবে না, কারণ অনুব্রত মণ্ডল ফ্রেন্ড রিকোয়েস্টটা ডিলিট করেছেন, বলেছেন 2 বছর জেল খাটিয়েছে বিজেপি, তবু মাথা নত করি না, কারণ সবাই তো শুভেন্দু অধিকারী হয় না। তাই সজলের কাছে কালো আর সুকান্ত মজুমদার এই দ্বন্দ্বটা এখনো ক্লিয়ার হচ্ছে না। এরপরে পুলিশ কি করে অ্যারেস্ট করবে? আগে ক্লিয়ার করুন, আগে ক্লিয়ার করুন। শুনুন আমি আবারও বলছি, অন্যায় যেটা করছে নিন্দনীয়, কিন্তু আগে ঠিক করুন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না নিন্দা করবেন, আগে তো বিজেপিকে ঠিক করতে হবে। আমি বলছি অনুব্রতর মণ্ডলের মতন বোঝাকে কোন রাজনৈতিক দল নেবে না। আবার বললাম অনুব্রত মণ্ডলের মতন দল থেকে বহিষ্কৃত, আবারও বললাম অনুব্রত মণ্ডলের মতন পচা মালকে পার্টি প্রেসিডেন্টের বিরুদ্ধে সজল বলছে। আমি দ্রুত আবার আমার সেই পুরনো পয়েন্টে যাব, যে প্রধান বিরোধী দল যদি একটা ঘটনা ঘটলে সেই অভিযুক্তকে তার ধর্ম বিচার করে সেই জেলার রাজনীতিতে সেই ধর্মের গুরুত্ব দিয়ে দাঁড়িপাল্লায় ওজন মাপে, তাহলে ঘটনা ডাইলিউটেড হয় না হয় না? আমাদের প্রশ্ন রইল। পরের প্রতিবেদন। রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার ক্ষমতা একজন তার দলেরই নেতা, মুসলিম নেতার হাতে তুলে দিচ্ছে। পুলিশ অফিসারকে কদর্য ভাষায় হুমকি, মা স্ত্রী সম্পর্কে কুরুচিকর কথা, যা ঘিরে রাজ্য রাজনীতিতে ছিছি পড়ে গেছে। সবাই একযোগে অনুব্রত মণ্ডলের এই আচরণের নিন্দা করছে, অথচ এর মধ্যেও এবার হিন্দু মুসলিমের অঙ্ক টেনে আনলো বিজেপি। বীরভূম জেলায় তৃণমূলের একটা ভরকেন্দ্র যদি হয় অনুব্রত মণ্ডল, তাহলে আরেকটা কাজল শেখ। তৃণমূলের এই 2 নেতার মধ্যে দ্বন্দ্বের চোরাস্রোত দীর্ঘদিনের।
অনুব্রত মণ্ডল জেল খেটে জেলায় ফেরার পর থেকে তা আরো জোরালো হয়েছে। এখন পুলিশকে নোংরা ভাষায় আক্রমণ করে অনুব্রত মণ্ডল যখন বিতর্কে, তখনও কার্যত তাচ্ছিল্যের সুর শোনা যাচ্ছে সেই কাজল শেখের গলায়। কোনো একটা ব্যক্তির জন্য দলের বদনাম হবে না। কিন্তু শুরুতে অনুব্রত মণ্ডলের এহেন আচরণের কড়া নিন্দা করে জেলে পড়ার দাবি করলেও হঠাৎ করেই গোটা বিতর্কের মধ্যে কেষ্ট কাজলের সমীকরণ প্রসঙ্গ টেনে ধর্মের রাজনীতি দেখতে পাচ্ছে বিজেপি। দুর্ভাগ্যের বিষয়, এখন লক্ষ্য করে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টেন্ডেন্সি থাকে কোনো জেলাতে যদি 30% বা তার কাছাকাছি বা তার উপরে যদি মুসলিম থাকে, সেই এলাকার এসপি, সেই এলাকার ডিএম, এসডিও, এসডিপিও মুসলিম দেওয়ার চেষ্টা করা হয়। ঠিক সেইভাবে রাজনৈতিক ক্ষমতাও হিন্দু অনুব্রত মণ্ডলের হাত থেকে তুলে মুসলিম কাজল শেখের হাতে বীরভূমে তুলে দেওয়া হয়। বীরভূমের ভোটে সংখ্যালঘু ভোটার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সেখানে ধর্মের অঙ্ক টেনে কি নিজেদের পুরনো ও পরীক্ষিত কৌশল মতোই হিন্দু ভোট একত্রিত করতে চাইছে বিজেপি? কিন্তু এতে কি ভোট দেখতে গিয়ে অনুব্রত দোষকে লঘু করে দিচ্ছে বিজেপি? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। খুব সম্ভবত অনুব্রত আবেদন করেছে এবং বিজেপিতে যাচ্ছে, বা বিজেপি অনুব্রত এই যে পুলিশের বউকে নিয়ে মাকে নিয়ে যে গালাগাল দিল না, তাতে সুকান্ত মনে করছে এবার বিজেপি হওয়ার যোগ্য হয়েছে। এর পিছনে কোনো লজিক আছে? একটা ঘটনা হয়েছে, নিন্দনীয় ঘটনা, পুলিশ সে ব্যাপারে তদন্ত করে পুলিশ ব্যবস্থা নিচ্ছে, সেখানেও তিনি হিন্দু মুসলমান নিয়ে আসছেন। একটা যদি কুরুচিপূর্ণ কথা হয় সেখানে হিন্দু মুসলমান কোন দিন বলবেন হাসপাতালে গিয়ে রক্ত নেওয়ার সময় রক্তটা টেস্ট করে বলো এটা হিন্দুর না মুসলমানের? লোকসভা, বিধানসভা হোক বা পঞ্চায়েত, অনুব্রত মণ্ডল জেলের ভিতরে থাকুক বা বাইরে, কোনো নির্বাচনেই বীরভূমে কোনো দাগ কাটতে পারেনি বিজেপি। এবার কি মেরুকরণের রাজনীতি করতে গিয়ে তারা কার্যত অনুব্রত মণ্ডলের পক্ষই নিয়ে ফেলছে? দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, নজরুলদা শুরুই করেছিলেন বাম আমলের একটা মারাত্মক উদাহরণ দিয়ে। আমার পরের বক্তা সায়নদীপ মিত্র নিশ্চয়ই তার উত্তর দেবে, কিন্তু আমি আসবো আরেকটা জায়গায় সায়নদীপের কাছে, যে এই যে বিক্রমজিৎ তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি, তার বক্তব্য প্রত্যেকটা বাক্য একটা মানসিকতার প্রতিফলন। সেই মানসিকতা কিন্তু মারাত্মক। আমি আবার বলছি, যে তৃণমূল কংগ্রেস বিক্রমজিৎ সাহুকে 8 ঘন্টার মধ্যে বহিষ্কার করতে পারে, অনুব্রতর ক্ষেত্রে তারা নিশ্চুপ কেন, এই প্রশ্ন থাকবে। কিন্তু একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কোথাও একটা প্রতিফলন কিন্তু বিক্রমজিতের বক্তব্যে ছিল। কি সেটা? যে পুলিশ সহ সমস্ত সরকারি কর্মচারীরা আমাদের কথায় উঠবে আর বসবে, আর একটু ভেঙে বললে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আমি বলছি যে টিএমসিপি জেলা সভাপতি যখন বলে এই আইসি সম্পর্কে, যে ছিলে তো সিআইডির গ্যারেজ পোস্টে, তোমার দয়া করে দল সরকার এই জায়গাটা দিয়েছে। এটা শুধু একজন পুলিশ কর্মীর নয়, এই প্রত্যেকটা বাক্য পুলিশ এবং সরকারি কর্মচারীদের একেবারে দাসানুদাস, দলদাস ভাবার যে প্রবণতা, কোথাও মারাত্মকভাবে তার প্রতিফলন। আমার মনে পড়ে যাচ্ছে যে সেই ঘোষণা তৎকালীন দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেসের মহাসচিব এবং এখন প্রাক্তন মহাসচিব, প্রাক্তন শিল্পমন্ত্রী, এ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইস্যু ছিল যে বিশ্ববিদ্যালয়গুলো স্বাধিকার। পার্থবাবু অন ক্যামেরা কোট আনকোট বলেছিলেন 100 বার নাক গলাবো, আমরাই তো মাইনে দিই। কোথাও একটা লক্ষ্য করে দেখবেন পার্থ চট্টোপাধ্যায় এবং বিক্রমজিৎ সাহু খুব একটা তফাৎ নেই। তার কারণ পুলিশ সহ সমস্ত সরকারি কর্মচারীদের দাসানুদাস ভাবার প্রবণতা। আমি জানি না সায়নদীপ মানবে কিনা। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। নজরুলবাবুর থেকে আমার বয়স যেহেতু অনেক কম, তাই ওই ঘটনাকে এই মুহূর্তে চ্যালেঞ্জ করার আমি অধিকার বা সুযোগ পাচ্ছি না। কিন্তু আমি জানি যে জ্যোতি বসু সারা জীবন পুলিশ অফিসারদের আপনি ছাড়া কথা বলতেন না, এবং জ্যোতি বসু নিজের গাড়ির দরজাও কোনো পুলিশ অফিসারকে খুলতে দিতেন না, নিজে খুলতেন, সেখান থেকে উঠতেন, এবং এটাই বামপন্থীদের সংস্কৃতি। তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথায় আমি তো অবশ্যই একমত। সব তৃণমূলই অনুব্রত নয়, কিন্তু সব অনুব্রতই তৃণমূল, এটি কোনো সংশয় নেই। একজন রাজনৈতিক নেতা আজ পুলিশের মা স্ত্রীকে যে ভাষায় হুমকি দিচ্ছেন, কালকে জনগণ আমার মা স্ত্রীকে ওই ভাষায় হুমকি দিতে শুরু করবে কিনা আমি জানি না। কারণ এই অনুব্রত মণ্ডলরা হলো ক্ষমতার অলিন্দে থাকা একজন পোটেনশিয়াল রেপিস্ট। তাদের এক একটা ছোট্ট নমুনা। মহিলাদের সম্পর্কে তৃণমূলের এটাই হলো মনোভাব। পুলিশের অধঃপতন শুধুমাত্র এই অনুব্রত মণ্ডল দিয়ে শুরু হয়েছে। যেদিন মুখ্যমন্ত্রী ভবানীপুর থানা থেকে দুষ্কৃতী ছাড়িয়ে এনেছিলেন,
খিদিরপুর কলেজের একটা ছোট্ট ঘটনায় পুলিশকে তৃণমূলীরা গুলি করে খুন করে দিয়েছিল। পুলিশ আলিপুর থানার টেবিলের তলায় গিয়ে লুকিয়েছিল। প্রকাশ্যে বইমেলায় মুখ্যমন্ত্রী পুলিশকে চাপকানোর কথা বলেছিল। এই বীরভূমেই পুলিশকে বোমা মেরে খুন করে দেওয়া হয়েছিল। তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তিনি যুক্ত ছিলেন। অধঃপতন সেদিন থেকেই শুরু। এই ক্রিমিনালরা পুলিশের মাথায় উঠে বসেছে তখন থেকেই, যখন ক্রিমিনালদের মাথায় মুখ্যমন্ত্রীর হাত রয়েছে সেদিন থেকেই শুরু হয়েছে। আপনি বলছিলেন এই বিক্রমজিৎ না কে তার কথা, তো টপ লিডার থেকে একদম রাঘব বোয়াল থেকে চুনোপটি সবারই একই ল্যাঙ্গুয়েজ। অনুব্রত ক্ষমা প্রার্থনা করে চিঠি লিখলো। দিদির পুলিশ, শাসকের মনোভাবটা এখান থেকেই বোঝা যায়। একজন পুলিশ অফিসারের স্ত্রী এবং মাকে এরকমভাবে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, আর ক্ষমা চাইছে কার কাছে? সুব্রত বক্সির কাছে। মানে দিদি, পুলিশ, অনুব্রত মণ্ডল সব মিলেমিশে একাকার। কি করে এত সাহস পায়? কারণ যখন বোঝে যে মানে এই যে পুলিশকে বোমা মারার হুমকি দেওয়ার ঘটনায় এখনো পর্যন্ত তদন্ত হয় না, এমনকি পুলিশও বলে যে আমি অনুব্রত মণ্ডলের গলা চিনতে পারছি না। একজন গরু পাচারের একটা আসামিকে বাঁচাতে আমাদের ট্যাক্সের টাকায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জলের মতন টাকা খরচা করে। অবশ্য সিবিআই সেটিং কিনা আমি বলতে পারবো না, বয়ান অনুবাদ করতে পারিনি, তাই অনুব্রত জামিন পেয়ে গেছিল। কিন্তু জামিন পেলেও আসামি, আর সেই আসামিকে 14ই আগস্ট স্বাধীনতা দিবসের আগে মুখ্যমন্ত্রী বলছেন যে স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে ওনাকে তুলনা করা যায়। এটা পুলিশকে ব্ল্যাঙ্ক চেক পেয়ে যায় যে পুলিশ সম্পর্কে কি মনোভাব পোষণ করা যায়। এই অনুব্রত মণ্ডলের এখান থেকে ব্ল্যাঙ্ক চেক। একাধিক বামপন্থী নেতা 34 বছরের মধ্যে পুলিশ সম্পর্কে কি মনোভাব পোষণ করতেন, এমন কি যখন নির্বাচন কমিশনের ইলেকশনের সময় তার নিয়ন্ত্রণে পুলিশ থাকতো তখন পুলিশ সহ নির্বাচন কমিশনকে কি ভাষায় আক্রমণ করতেন, তারও কিন্তু বহু উদাহরণ আছে আমার লাইব্রেরিতেই আছে। আমি সুমনদা তোমার সঙ্গে একমত, কিন্তু অনুব্রত মণ্ডলের এই ভাষা দিয়ে পুলিশের কোনো ঘটনা বা কোনো ঘটনাকে অতীতে জাস্টিফাই করা যায় না। এই অনুব্রত মণ্ডলদের অ্যারেস্ট করা যায় না, কিন্তু অম্বিকেশ মহাপাত্র অ্যারেস্ট হয়েছিল। তিলোত্তমা নিয়ে পুজো মণ্ডপে খালি স্লোগান দিয়েছিল, তার জন্য অ্যারেস্ট হয়েছিল। কলকাতা কর্পোরেশন একজন ডাক্তার উই ওয়ান্ট জাস্টিস ব্যাজ লাগিয়ে মিছিল করেছিল, হ্যাঁ, সেই কারণে দাঁড়িয়ে তাকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছিল। কিন্তু অনুব্রত মণ্ডলরা অ্যারেস্ট হবে না। বুদ্ধদেব ভট্টাচার্য 12 বছর আগেই বলে গেছিলেন যে এখন দুষ্কৃতীদের সরকার চলছে, কে অ্যারেস্ট হবে। আর এই অনুব্রত মণ্ডলরা ভোট লুট করতে পারে, তাই মুখ্যমন্ত্রী ওদের পাশে, পুলিশ নীরব। আর এটাই একটা পুলিশ স্টেটের সিমটমস। শেষ কথা আমার, যে চাকরি বিক্রি, কলেজে শূন্য, কলেজে ভর্তি হচ্ছে না, এইসব ইস্যু যেমন আড়াল হয়ে যাচ্ছে, তেমনি এই যে বিজেপিরও এই যে এটা আমি বলবো কি এই অসভ্যতা, যেরকম অনুব্রত মণ্ডলের মতন একটা লোক এই ভাষায় কথা বলছে আর সেটাকে হিন্দু মুসলমান করে অনুব্রত মণ্ডলের প্রতি বার্তা দিচ্ছে। অনুব্রত মণ্ডলকে শুভেন্দু অধিকারী সম্পর্কে তৃণমূল থেকে ট্রেনিং নিয়ে বিজেপিতে গেছে, অনুব্রত মণ্ডল এই ভাষা দিয়েছে, সেটা থেকে বিজেপিতে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে কিনা এটা সজল অরূপ বলতে পারবে। ধন্যবাদ। আমি দুজনের কাছে আসবো, কিন্তু তথ্যের খাতিরে একটা জিনিস আমায় বলতেই হবে, সেটা হচ্ছে হ্যাঁ, একটার ওর বক্তব্যের নির্যাস আমি এইটুকু একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে বামপন্থীরা 77 সালে ক্ষমতায় আসার আগে অনেকে বলতেন যে বামপন্থীরা কোনোদিন আমলাতন্ত্র চালাতে পারবেন না। জ্যোতি বসু এটা যে কত বড় ভুল ধারণা, ভুল থিওরি, সেটা জ্যোতি বসু প্রমাণ করে দিয়েছেন। কিন্তু নিজের গাড়ির দরজা সবসময় জ্যোতি বসু নিজে খুলেছেন। আমি বলছি ওকে লাইব্রেরিতে বসে আমি 100টা ফুটেজ দেখাতে পারবো, এবং তার মধ্যে আমি কোনো ভ্যালু জাজমেন্ট দিচ্ছি না যে একজন বয়স্ক মানুষ তিনি কেন, তখন অ্যাম্বাসেডার গাড়ি, ওই ভারী দরজা বর্ষিয়ান জ্যোতি বসুর পক্ষে খোলা খুবই মুশকিল। কিন্তু আমি বলছি যে নিজের গাড়ির দরজা সবসময় জ্যোতি বসু খুলতেন এটা না। তবে সাংবাদিকতার জন্য আমি দক্ষিণ ভারতে ওদের একটা বিরাট প্লেনাম হচ্ছিল, সেখানে দেখেছিলাম যে তখন সূর্যকান্ত মিশ্র রাজ্যের মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনি প্লেন থেকে নামছেন, নিজের ব্যাগটা নিয়েছেন, যেরকম হয় দৌড়ে দুজন পার্টি কাটায় করলো, একেবারে ভারী ব্যাগ নিজেই বহন করবেন। এইসব উদাহরণ আছে, কিন্তু গাড়ির উদাহরণটা ঠিক জমলো না। কিন্তু আমি দুজনের কাছে যাব। সিপিএমের সময় পুলিশের অবস্থা একটু খারাপই ছিল, আসলে জুতো কিনতে পারেনি, যার জন্য খালি পায়ে নন্দীগ্রামে গুলি চালাতে হয়েছিল। এরকম পুলিশও তো আমরা দেখেছি সিপিএমের আমলে। দ্বিতীয় প্রশ্ন আমি আসছি, এখনো সল্টলেকে চটি পুলিশের কথা আমি এবিপি আনন্দকে ধন্যবাদ জানাবো। শুনুন, এটা এলাউ করুন, এবিপি কে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে পড়ে গেল 2010 সালে কলকাতা পুরসভার ইলেকশন, ঠিক তার আগে সিপিএম এর রাজ্য সম্পাদক মন্ডলী বৈঠক চলছিল। উত্তর 24 পরগনা এক দাপুটে নেতা, তিনি আবার শিক্ষক, তার নামের পাশে মাস্টার আছে, পুলিশ খুঁজে পাচ্ছে না। এবিপি আনন্দের ক্যামেরা খুঁজে পেয়েছিল, সেই শিক্ষক নেতা মজিদ মাস্টার সেই রাজ্য কমিটির বৈঠকে যোগ দিতে ঢুকেছে, আর পুলিশ অফিসারটাকে ইনক্লুডিং ডিসিটাকে স্যালুট করছে। সিপিএম এর আমলে মজিদ মাস্টারকে পুলিশ খুঁজে পায়নি, আর ডিসিটাকে আলিমুদ্দিনের লোকসভা স্যালুট করছে। এবিপি আনন্দের ক্যামেরা খুঁজে পেয়েছিল। এটাই ছিল সিপিএম এর পুলিশের লোক। আমি আবারও বলি যে সব অনুব্রত মানে তৃণমূল নয়, সব তৃণমূলের বাইরে, বিনোদ মেহতা সিপিএম এর আমল বলে মনে করি। কিন্তু তিলজলা থানার আইসি দরকার করে বলবেন না, আমি উত্তরগুলো দিতে হবে। আরে ভাই
তুমি প্রশ্ন করেছো, তুমি উত্তর দেবে নাকি? প্রথম কথা, মজিদ মাস্টার জীবনে কোনোদিন সিপিএম এর রাজ্য কমিটির মেম্বার ছিল না। আর মজিদ মাস্টার গ্রেপ্তার হয়েছিল যখন বামফ্রন্টের গভর্নমেন্ট, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মাথায় রাখা উচিত। কিন্তু অরুণ যেটা বলছে সেটা তথ্যের একটা দিক একেবারে ঠিক, একেবারে তার মধ্যে এবিপি আনন্দ আমরা খবরটা ব্রেক করি যে একই সময় মুখ্যমন্ত্রী আলিমুদ্দিন স্ট্রিটে সম্পূর্ণ অন্য বৈঠকে অন্য রুমে, আর একই সময় পুলিশের খাতায় ফেরার মজিদ মাস্টার আলিমুদ্দিন। কিন্তু এই মজিদ মাস্টার গ্রেপ্তার হয়েছিলেন কি হয়নি? বামফ্রন্ট সরকারের না না দেখুন স্মৃতি মারাত্মক, আমি এই আলোচনাকে ডাইভার্ট করতে দিতে পারি না। কিন্তু এটা ঠিক, এখন যদি সায়নদীপ বলে যে অনিল বসু ওই রকম খারাপ কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিল আমরা দল থেকে তাড়িয়ে দিচ্ছি, তা তো নয়। অনিল বসু ওই কুৎসিত, এক সেকেন্ড, না না তুমি বলছো না, কিন্তু আমি বলছি কুৎসিত একদম কোনো খারাপ ঘটনা দিয়ে কোনো খারাপ ঘটনাকে জাস্টিফাই করা যায় না। কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে খারাপ কথা বলার বহু বছর পরে অনিল বসুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে খারাপ কথা বলার জন্য সিপিএম বহিষ্কার করেছে, ব্যাপারটা মোটেই এই রকম নয়। এমনকি কোনো ক্ষমা চাওয়ারও অনিল বসুর কোনো রেকর্ড কোথাও কেউ দেখাতে পারবেন না। এখান থেকে আমি পরের প্রতিবেদনে যাব, আবার মূল বিষয় ফিরবো, সেটা হচ্ছে এই টিএমসিপির জেলা সভাপতি তিনি ঠিক কী বলেছিলেন, কত তাড়াতাড়ি ব্যবস্থা নিল, এবং কাণ্ড আগা কোনটা শক্তিশালী আমি জানি না, কি ব্যাখ্যা আপনাদের রাজনৈতিক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আসলে 8 ঘন্টার মধ্যে এক্ষেত্রে ব্যবস্থা নিলেও বিরাট বটবিক্ষত অনুব্রত মণ্ডল, তার ক্ষেত্রে কোনো ব্যবস্থা চলে না, এমনকি প্রশাসনও চুপচাপ বসে থাকে 4-4টে দিন। পরের প্রতিবেদন। ছিলে তো ভাই সিআইডিতে গ্যারেজ পোস্টে, তোমাকে দয়া করে দল আজকে এই জায়গায়, সরকার তোমাকে এই জায়গায় দিয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের একজন জেলা সভাপতি এই ভাষায় একজন আইসিকে হুমকি দিচ্ছেন, যে পুলিশ দফতরের দায়িত্বে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, তারই একজন অফিসারের পোস্টিং কিভাবে হয় তা কার্যত স্পষ্ট করে দিচ্ছেন তিনি। যা দেখে বিরোধীরা বলছে এতে অবাক হওয়ার কিছুই নেই, কারণ পোস্টিং কিভাবে হয়, তৃণমূল কিভাবে পুলিশ প্রশাসনে পোস্টিং করায়, যেটা সত্যি, যা আড়ালে থাকে, টিএমসিপির জেলা সভাপতি সেটাই সামনে এনে দিয়েছেন মাত্র। তৃণমূলের প্রত্যেকটি নেতা পুলিশের সাথে এইভাবে কথা বলেন। প্রশাসন বলে কিছু নেই এখানে। আমি যদি চাই, আমাদের কেন্দ্রেরও তো অনেক বাহিনী আছে, আমি চাইলে কিন্তু কারো ট্রান্সফার পোস্টিং করাতে পারবো না। এই এখন ছাত্রনেতা ট্রান্সফার করাচ্ছে পুলিশে, তাহলে এরকমই হবে। এই ফেসবুক লাইভ করার সময় বিক্রমজিৎ সাউ ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের বীরভূম জেলার সভাপতি, আর বোলপুর থানার আইসি একজন সরকারি আধিকারিক, অথচ সেই আইসির শাস্তির কথা শোনা গেছে টিএমসিপির জেলা সভাপতির মুখে। লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী, যদি অন্যায় করে থাকে আমি কোনো, তোমাকে শাস্তি দিও। কিন্তু হ্যাঁ, তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে। এখানেই শেষ নয়, আইসিকে কার্যত চ্যালেঞ্জও করেছেন তৃণমূল ছাত্র সংগঠনের জেলা সভাপতি। তোমার দম আছে? আবারও বলছি, তুমি দুর্নীতি পরায়ণ, তুমি চোর, চিটিংবাজ, তুমি বালি মাফিয়া, খুনি, জোচ্চোরদের সঙ্গে সম্পর্ক রাখো। লিটন হালদার, নাম ধরে বললাম, তুমি পারলে আমার নামে কেস করো, পারলে আমি প্রমাণ করে দেবো। বিরোধীরা বলছে এটাই কি তৃণমূলের আসল সুর? পুলিশ প্রশাসন এভাবেই চালায় শাসক দল? বিক্রমজিৎ ভুল করে মুখোশটা খুলে দিয়েছে, তাই তড়িঘড়ি তাকে সাসপেন্ড করেছে তৃণমূল। এরা হচ্ছে আসল কথাটা বলে ফেলেছে, মানে তৃণমূল আর পুলিশ, পুলিশ আর তৃণমূল, যে আমরা দীর্ঘদিন ধরে বলতাম যে ককটেল, টক্সিক ককটেল, এই দুর্বৃত্ত, তৃণমূলের নেতা, পুলিশ একসঙ্গে, এরাই তো ভোট লুট করে, এরাই তো মানুষকে দুর্মুষ করে, বিরোধীদের ফলস কেস দেয়, গাঁজা কেস দেয়। তাই বলেছে, সত্যি কথা বলেছে, ভিতরের কথা বলে ফেলেছে, তাই ওকে সাসপেন্ড। অনুব্রতের ক্ষেত্রে অন্য কিছু, কোনো রকম কারুর কোনো বক্তব্য বা কোনো রকম কারুর কোনো ব্যবহার বা কোনো রকম সাধারণ মানুষ যেখানে অপমানিত হন বা মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, এমন যদি কোনো ঘটনা ঘটে, তৃণমূল কংগ্রেসের যে কোনো রকম শাখা সংগঠনের ক্ষেত্রেই তারা এরকম কঠোরতর সিদ্ধান্ত নেবে। পুলিশ প্রশাসনের পোস্টিং হবে নিয়ম মেনে, দক্ষতা দেখে। সেখানে দল কেন কাউকে গ্যারাজ পোস্টিং থেকে ভালো পোস্টিং দেবে? তাহলে কি সবটাই চলে শাসকের অঙ্গুলি হেলনে? তাই কি প্রশাসনের সর্বস্তর থেকে আনুগত্য চায় শাসক, আর তা না হলেই গালিগালাজ? অর্ণব মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী, সমীরণ পাল, এবিপি আনন্দ।
দেখুন, ট্র্যাজেডিটা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, অর্থাৎ এই যে পুলিশ বাহিনীর এই যে ডিসিপ্লিন ফোর্সের অপমান হলো, তার শীর্ষে মুখ্যমন্ত্রী স্বয়ং। এবং মুখ্যমন্ত্রী, আমি এই মুহূর্তে দেখাবো, কারণ আমার পরের বক্তা প্রাক্তন পুলিশ কর্তা সলিলদার কাছে যাওয়ার আগে দেখাবো 2024-এর 6ই অক্টোবর আলিপুর বডিগার্ড লাইন পুজোয় গিয়ে পুলিশকে কড়া হওয়ার কথা, কঠোর পদক্ষেপ নেওয়ার কথা, এবং সরকার যে পুরোপুরি ফোর্সের সঙ্গে আছে সেই বার্তা দেন মুখ্যমন্ত্রী। কিন্তু ইস্যুটা কী ছিল, যে আরজি কর, সেই ইস্যুতে মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখুন তো। অনুব্রত মণ্ডল ইস্যুতে এই সরকারের ভূমিকা এবং এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে তার সঙ্গে আদৌ মিলছে কিনা। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন 2024-এর 6ই অক্টোবর? রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার। এটা মাথায় রাখতে হবে। যে কাজ করবে গালাগালি সেই খাবে, এটা আজকে কলিকালের নিয়ম। আর যারা শয়তান, আমি হই আর আপনি হই, তাদের কোনো রকম ক্ষমা করবেন না, সে যেই হোক। টেক স্ট্রং অ্যাকশন। গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি বিহাইন্ড দ্য পুলিশ ফোর্সেস। দেখুন, এইটাকে আজকের প্রেক্ষিতে নিয়ে এলে কে রাজা এবং কে সারমেয় সে কথায় আমি যাব না। আমি শুধু একটা প্রশ্ন নিয়ে যাব সলিলদার কাছে, যে এরপরও অনুব্রত মণ্ডলের এই অডিও সামনে আসার পরেও ডিসিপ্লিন ফোর্সের মোরালের কি হবে? সুমন, আমি 37 years I have rendered service in this esteemed police department. 37 বছর চাকরি করেছি। সুমন, আজকে এই ল এনফোর্সিং ফাংশনারি ইজ গ্যাসপিং। পুলিশের মনোবল শাটার্ড, পুলিশের ডিসিপ্লিন আজকে জিওপার্ডাইজড। পুলিশ ডাইরেক্টরেট কি করছে কলকাতায় বসে? তুমি দেখেছো এর আগে বহু ঘটনাতে আমাদের সিনিয়র অফিসাররা, বড় বড় পুলিশ কর্তারা তাদের বাক্য কুশলতা দেখিয়ে, বাকপটুতা দেখিয়ে একের পর এক বিবৃতি দিয়েছে। আজকে 5 দিন হয়ে গেল criminal intimidation to IC Bolpur, which input to unchastity to a woman related to him, impure, lack of chastity, lack of virtue, কোনো প্রতিবাদ নেই। আজকের পুলিশের ইমেজ শেষ হয়ে গেছে। পুলিশের এই যে পুলিশের যে ভাবাবেগ সেটা শেষ হয়ে গেছে, পুলিশের মোরাল শেষ হয়ে গেছে। একটার পর একটা ঘটনা থাকো। আজকেও তোমার এই বোধহয় হুমায়ুন কবির সে পর্যন্ত আজকে বলেছে, আজকে সমাজ বিরোধীরা বলছে, আজকে সমাজ বিরোধীরা কালকের বলবে পুলিশকে চ্যালেঞ্জ করবে অথরিটিটি। এটাই হচ্ছে অথরিটেরিয়ান গভর্নমেন্ট, এটাই হচ্ছে ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট, এটাই হচ্ছে স্বৈরাচার। আইনের কচকানিতে আমি যেতে চাই না। স্যার বলেছেন আইনের কথা, স্যার বলেছেন, কিন্তু আইনের কচকচানিতে কোনো লাভ নেই সুমন। এটা ডাইলিউট করা হচ্ছে, এটা টাইম বাইং হচ্ছে, এটা জিনিসটাকে পুরো হালকা করে দেওয়া হচ্ছে। আজকের কিন্তু অটোমেটিক অ্যারেস্ট হয় আইনের আওতায়, উইদিন দি পেরিফেরি অফ দ্য এক্সিস্টিং ল। আইনের পেরিফেরির মধ্যেও অ্যারেস্ট করা দরকার। আজকে পুলিশ ডাইরেক্টরেট ওখানে চুপচাপ বসে আছে 5 দিন ধরে। কেন পুলিশ মন্ত্রী অর্ডার দেবেন? পুলিশ ডাইরেক্টরেট কি করছে? টু আপহোল্ড দ্য ইমেজ অফ প্রেস্টিজ অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট। পুলিশের কিছু করা উচিত কিনা সুমন, তুমি বলো। আজকে সলিলদা, সব থেকে বড় কথা যে টেপটা সামনে গেছে, আমরা কেউ জানি না সত্যি লাইনের ওপারে শেষাংশে রাজীব কুমার স্বয়ং এই রাজ্যের ডিজি ছিলেন কিনা, কিন্তু অনুব্রত ইজ প্রিটেন্ডিং অর ইট ইজ ট্রুথ, উই ডোন্ট নো। কিন্তু বোঝা যাচ্ছে রাজীব কুমার স্বয়ং সর্বোচ্চ রাজ্য পুলিশের কর্তা, তার সামনে গালিগালাজ করছেন একজন আইসিকে। আমি বলছি এ তো সামনে তদন্ত হওয়া উচিত, আসা উচিত সত্যি রাজীব কুমার সেদিন লাইনের ওপারে ছিলেন কিনা। পুলিশ ডাইরেক্টর
তার মানেটা কি? যদি না, আমি বলছি এক সেকেন্ড, যদি নাও থাকে সলিলদা, একজন আইসির ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে দেখিয়ে যে দেখো তোমার রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তার সামনে আমি কি ভাষায় গালাগালি দিতে পারি। আমাদের মাননীয় বটম লাইন খুব পরিষ্কার সুমন, আমাদের মাননীয় ডিজিএন আইজিপির নাম করে যদিও মিথ্যে কথা বলে থাকে, আজকে পুলিশ ডাইরেক্টরেটের তরফ থেকে কেন ইন দ্য র্যাঙ্ক অফ এডিজি ল অ্যান্ড অর্ডার অথবা এডিজি সাউথ বেঙ্গল কেন প্রেস বিবৃতি করছেন না? এটা মিথ্যে কথা। আমাদের ডিজি সম্পর্কে যেটা করেছে তার জন্য একটা আলাদা চার্জ ওর এগেনস্টে আনা উচিত এবং তার জন্য ওর এগেনস্টে ফার্দার অ্যাকশন নেওয়া উচিত, অ্যান্ড দি অ্যাকশন শুড বি এক্সপিডাইটেড, expeditious action entire police department desire. পুলিশ ডিপার্টমেন্ট বলতে পারছে না বিকজ আমাদের, তুমি যেটা বললে প্রথমে, ডিসিপ্লিন ডিপার্টমেন্ট। আমাদের যদি ভোর 4টের সময় শীতকালে ডিসেম্বর মাসে বলে গেঞ্জি পরে রাস্তায় দাঁড়িয়ে থাকো, আমাদের দাঁড়িয়ে থাকতে হয়। উই হ্যাভ হাই অনার অ্যান্ড প্রেস্টিজ অফ দিস ডিপার্টমেন্ট। 37 বছর সুমন আমি এখানে চাকরি করেছি এই ডিপার্টমেন্টে, অ্যান্ড আই ফিল প্রাউড অফ দিস ডিপার্টমেন্ট। I have enjoyed my job. I have received number of accolades of the government of India and government of West Bengal. আমার খুব দুঃখ হচ্ছে, গত 5 দিন ধরে সুমন তুমি বিশ্বাস করবে না, I could not sleep. আমার এটা লাগছে, আমার গায়ে লাগছে, আমার রক্তে লাগছে। আজকে কেন কোনো অ্যাকশন হবে না? খালি রাজনীতির কচকচানি আর রাজনীতির we don't want politics. পুলিশ ইজ বিয়ন্ড পলিটিক্স, পুলিশ ইজ ফার অ্যাওয়ে অফ পলিটিক্স। একদম সলিলদার এই আবেগ একেবারে যথার্থ, এবং সলিলদার কথা ধার করেই বলবো যে অনুব্রত মণ্ডল এবং সেই ইস্যুতে পুলিশের নিষ্ক্রিয়তা কার্যত, আবার বলছি সলিলদার কথা ধার করে, যে পুলিশ বাহিনীকে ওই গেঞ্জি পরে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে, যে পুলিশের সামনে প্রমাণ করার দায়িত্ব যে এই অপমানের দায়ভার কেন একটা ইউনিফর্ম ফোর্স, একটা ডিসিপ্লিন ফোর্স নেবে। তার কারণ একেবারে পরিষ্কারভাবে পুলিশের ঘরের একজন আইসি, তার পরিবার, তার মা, তার স্ত্রী একই সঙ্গে এই কদর্য আক্রমণের শিকার হবেন, এবং প্রথম যার লিখিত বিবৃতি সেটা নাকি ক্ষমা। সে তো প্রচ্ছন্ন হুমকি যে কোথা থেকে এই টেপ গেল, পেছনে বিজেপি ইত্যাদি ইত্যাদি করে। আমি বলছি যে একবারও সেই পরিবার, সেই মায়ের কাছে, সেই স্ত্রীর কাছে এই অভিযুক্ত নেতা কি ক্ষমা চেয়েছেন? আমার জানার কৌতূহল রইল। এবং তার থেকেও বড় কথা, কেন বললাম যে গেঞ্জি পরে পুলিশ বাহিনীকে সত্যি সত্যি রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যে পুলিশ বাহিনীর নিষ্ক্রিয়তা ব্যথিত করেছে, উদ্বিগ্ন করেছে। তার কারণ আমরা যতজন এই অনুষ্ঠান দেখছি আর যতজন স্টুডিওতে বসে আছি, কারুর রাস্তায় বা বাড়িতে কোনো ঘটনা ঘটলে সবার আগে ফোন, যে সরকারি থাকুক রাজ্যে, সবার আগে ফোনটা ওই পুলিশ বাহিনীর কাছেই তো যাবে। চোখ বন্ধ করে মানুষ পুলিশ বাহিনীর ওপর ভরসা করেন। কেন তাদের একজন সম্মানীয় সদস্য, তাকে সম্মান দেয়া হবে না, অথবা যারা তার সম্মান ভুলুণ্ঠিত করছে তাদের বিরুদ্ধে কঠোরতম বাদ দিন, যথার্থ ব্যবস্থা নেওয়া হবে না? এই প্রশ্ন আমাদের ছিল, আছে, থাকবে। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদন আবার বলছি, একই যাত্রায় কেন পৃথক ফল? কেন অপেক্ষাকৃত টিএমসি সংগঠনের একটা উইং, তার সেটাও সর্বোচ্চ জেলা সভাপতিকে বহিষ্কার করা যায় 8 ঘন্টার মধ্যে, কিন্তু 4 দিন পরে অনুব্রত সম্পর্কে সম্পূর্ণ নীরব, প্রশাসন নির্বিকার। দেখুন, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে নিয়ে আস। লিটন আন্দার একটা কাপুরুষ, তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। অনুব্রত মণ্ডলের পর বিক্রমজিৎ সাউ, বীরভূমের প্রাক্তন জেলা সভাপতির পর বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, ফের পুলিশকে আক্রমণ করেছেন আরেক তৃণমূল নেতা। কিন্তু অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়ার সুযোগ করে দিয়ে ছেড়ে দিলেও বীরভূমের টিএমসিপি নেতাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। আর এখানেই প্রশ্ন উঠছে, এক যাত্রায় পৃথক ফল হয় কি করে? অনুব্রত মণ্ডল পুলিশ অফিসারকে গালিগালাজ করেছেন, সেই পুলিশ অফিসারকেই তৃণমূল ছাত্র পরিষদের সদ্য সাসপেন্ডেড নেতাও আক্রমণ করেছেন, কিন্তু দল মুহূর্তের মধ্যে তাকে শাস্তি দিতে পারলে অনুব্রত মণ্ডলকে নয় কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য রয়েছেন অনুব্রত মণ্ডল। বীর সম্মানের একটা বীরের সম্মান উনি তাকে দিয়েছিলেন। নিজেদের মধ্যে আড়াআড়িভাবে দলটা ভেঙে গেছে, পিসির দল, ভাইপোর দল। দলের নির্দেশে অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছেন, বীরভূমের জেলা তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতিও ক্ষমা চেয়েছেন। তাহলে একজনকে ছাড় আরেকজনকে শাস্তি কেন? অনুব্রত মণ্ডল ওজনদার নেতা বলে, তিনি ভোট করান বলে, অনুব্রত মণ্ডলের ওপর শীর্ষ নেতৃত্বের হাত আছে বলে প্রশ্ন বিরোধীদের। 4 আনা 8 আনার ছোট একেবারে লোয়ার লেভেলের নেতা, তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করে দিলেন, সেখানে খুব বিরক্ত। আসলে অনুব্রত মণ্ডলকে আপনারা ভয় পাচ্ছেন,
টাইম কিল করছে পুলিশ। বিক্রমজিৎ সাউ বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। তার বিরুদ্ধে এর আগে হুমকি সংস্কৃতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। মেটাতে সন্ত্রাসেরা অনুব্রত মণ্ডল জিন্দাবাদ, মাথার উপর দীপিকা অনুব্রত মণ্ডল জিন্দাবাদ। কি ভেবেছিলে অনুব্রত মণ্ডল সারাজীবন জেলেই থাকবে আর তোমরা ফায়দা লুটবে, লড়াই করবে, মিথ্যা নোংরামি করবে? আপনি কুর্সিকে পেটি বাঁধলেও মৌসুম বিগাড়নে वाला है। এরপরই টিএমসিপির জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন বীরভূমের টিএমসিপির জেলা সহ সভাপতি প্রীতম দাস। বেশ কিছু বিষয়েতে সতর্ক করা হয়েছিল। যদি এমন কোনো ঘটনা মনে হয় তৃণমূল ছাত্র পরিষদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদিতে কালো দাগ পড়ছে বা দলের ওপর মানুষের আস্থায় কোনো রকম প্রভাব পড়ছে, আমরা কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে সমান সিদ্ধান্ত নেব। বিরোধীরা প্রশ্ন করছে, তখনই যদি তৃণমূল বিক্রমজিতের বিরুদ্ধে ব্যবস্থা নিত তাহলে কি এখন পুলিশকে আক্রমণ করার সাহস পেতেন তিনি? পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেখুন, বিরোধীদের অনেকে বলছে যে এই অনুব্রত যে ঘটনাটা, তাতে পুলিশি নিষ্ক্রিয়তা আসলে একটা বার্তা দেয়া, অত্যন্ত পরিকল্পনা করে। সামনে ভোট আসছে 1 বছরের মধ্যে, শাসক দল নাকি বার্তা দিতে চাইছে যে কেউ চরম অন্যায় করলেও পুলিশের যেন স্পর্ধা না হয়, কঠোর ব্যবস্থা নেওয়া। আমি জানি না, কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে, যেহেতু সলিলদা বললেন বড় বড় পুলিশ কর্তাদের বাকপটুতা, ভাবুন আরজিকর ইস্যু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো একটা ছড়া, যে ছড়াটাকে সেদিনও বলেছিলাম, আজও বলছি, আমি সমর্থন করছি না। পুলিশ তুমি যতই মারো, তোমার মেয়েও হচ্ছে বড়। আমায় যদি জিজ্ঞেস করেন, ইগনোর করা উচিত ছিল বা ইগনোর করা যেত। পুলিশের এক কবি পুলিশ কর্তা, তিনি পাল্টা ছড়া প্রায় একটা কবি গানের লড়াইয়ের মতো ছেড়ে দিলেন ওই সোশ্যাল মিডিয়াতে, যে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়। চমৎকার প্রত্যুত্তর। আমার বক্তব্য যে ঠিকই তো, আজকে আক্রান্ত তো শুধু ওই আইসি বা একজন পুলিশ নন, তার মা, তার স্ত্রী, তার গোটা পরিবার। উর্দির সম্মান না থাকলে সেই সৎ পুলিশকর্মী বা সৎ পুলিশ অফিসার, তার কন্যাটি কি নিয়ে বড় হবে? আমরা পরিষ্কার প্রশ্ন তুলছি, কি সম্মান নিয়ে বড় হবে? আমার পরের বক্তা রাজাগোপাল ধর চৌধুরী। সুমন, যেদিন আমি এই প্রথম ভিডিওটা শুনলাম, আমি বিশ্বাস করতে পারিনি একজন রাজনৈতিক নেতা এটা বলতে পারে। কিন্তু খুব অবাক হয়েছে যখন দেখেছি পশ্চিমবঙ্গের সর্বত্র নীরবতা। এবং আজকের যখন এখানে এলাম, একমাত্র সলিলদাকেই দেখলাম যে উনি কষ্ট পেয়েছেন ভীষণভাবে, আর কারোর মনের মধ্যে সেরকম কষ্ট দেখলাম না। বাংলার কবিকুল যারা এত কবিতা লেখেন, সবাই নীরব হয়ে আছে। খুব অবাক লাগছে, এমন একটা ঘটনা ঘটে গেছে। যে মানুষটা মাগুর মাছ বেচত, সেই মাগুর মাছের বটি ছুরি নিয়ে তিনি আরেকটু এগিয়ে যখন গেলেন, যা ক্ষমতা দেখিয়ে দিলেন, আমার কি ক্ষমতা আছে, তাকে যেভাবে বাঘ বলে, আমরা জানি বাংলার বাঘ একমাত্র কে ছিলেন, যখন যারা বলা হলো ইনি হচ্ছেন বাংলার বাঘ, আমরা বুঝে গেছি কি হতে চলেছে। আমরা দেখেছি এই পাঠ্য বইয়ে পড়তে হয়েছিল বাংলার বাঘ, স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এক্স্যাক্টলি, সেই লোকটাকে দেখুন, সেই মানুষ, তার কি তিনি কি করেছেন আমরা জানি, আর তার সঙ্গে কার তুলনা করা হচ্ছে। এখন দেখুন যে কি ধরনের একটা দেখালেন আপনারা, সে বলছে যে এত টাকা নাকি দলকে দেয়, আর কেউ দিতে পারে না। দেখুন, যখন লাস্ট ইলেকশন হয়েছিল, উনি জেলে ছিলেন, তৃণমূলের কিন্তু ভোট কমে নেই, একদম বেড়েছিল, কিন্তু তৃণমূল তাকে তবুও তার বিরুদ্ধে শাস্তি দিচ্ছে না। বোঝাই যাচ্ছে যে কাশীনাথ চ্যাটার্জি বোধ আপনারা দেখালেন, সে পরিষ্কার বলছে যত টাকা ও দেয় আর কেউ দিতে পারে না। সুতরাং দল আজকে সেই জায়গায় দাঁড়িয়েছে। অরূপ বাবুর বক্তৃতা আমার ভালো লাগলো, খুবই ভালো মানুষ, কিন্তু এরকম ধরনের ব্যক্তির বোধহয় তৃণমূলের কোনো মূল্য নেই। তৃণমূলে এদেরই প্রয়োজন আছে যারা টাকা তুলতে পারবে, গালাগালি দিতে পারবে। এতকাল রাজনীতিতে দেখেছিলাম যারা আদর্শের কথা বলে, যারা অথবা যারা রবি রুডের ইমেজ নিয়ে বড় হয়, বড় লোকদের টাকা নিয়ে গরিব লোকদের দেয়, তারাই রাজনীতিতে নাম কেড়ে। গালাগালি দিয়ে এমন গালাগালি যেটা মানুষকে বলা যায় না, শোনা যায় না, সেই গালাগালি দিলে উনি বিরাট বাঘ হয়ে গেলেন বাংলার। আজকের আমাদের লজ্জার একটা ব্যাপার গিয়ে দাঁড়াচ্ছে। কিন্তু নীরব শাসক দল, নীরব। একমাত্র আপনারা দেখালেন সৌগত বাবুকে, যিনি বললেন যে দলের আইন শৃঙ্খলা কোথায় পড়েছে, আর কেউ কিছু কথা বলছে না। তাহলে বোঝা যাচ্ছে তৃণমূলের পিলার কোনটা? তৃণমূলের পিলার হচ্ছে এই সংস্কৃতির ওপরে যারা টাকা তুলবে, এ ধরনের ভাষা ব্যবহার করবে, তারাই তৃণমূলের মধ্যে আজকে সম্মান পাবে। ওরা বুঝে গেছে এটাই হচ্ছে ভাষা, এই ভাষাতে কথা বললেই ভোট আসবে, আমি তোমাদেরই লোক। এই ভাষাটা যাতে বলা যায়, মানুষকে ভয় দেখানো যায়, এটাই আমার যেটা মনে হচ্ছে। যে কিন্তু এত বড় সুবর্ণ সুযোগ,
যেটা কিন্তু হারিয়ে দিল বিরোধীরা। সেখানে হিন্দু মুসলমান যেভাবে টেনে আনা হয়েছে, এত বড় সুযোগ যেখানে লড়াই করার এত বড় জায়গা, সেটা না করে যারা 26-এর স্বপ্ন যারা দেখছে, সেই স্বপ্নটাকে একেবারে গুলিয়ে দিচ্ছে। তারা এই ধরনের হিন্দু মুসলমানের ব্যাপারটাকে টেনে এনে বাংলা কিন্তু অনেক বেশি আশা করে যারা বিরোধী দলের কাছ থেকে। কিন্তু আমরা বুঝতে পারছি যে তাদের সে ধরনের সেটা নেই, মানে এগিয়ে যাওয়ার স্বপ্ন নেই। 26-এর কথা তারা বললো, তারা বোধহয় পিছনে ফিরে যেতে চাইছে। তারা মনে করছে কোথাও একটা বুঝি এই দল থাকলেই বুঝি বোধহয় বামেদের আটকানো যাবে, বামেরাই বুঝি একমাত্র তাদের ইডিওলজিক্যাল শত্রু। দিল্লিও ভাবছে, পশ্চিমবঙ্গের নেতারাও ভাবছে, তাই সব কিছু গুলিয়ে দাও। এমন জায়গায় চলেছে যে অন্য জায়গায় হতে, আমি যখন বাংলার বাইরে যাই সবাই প্রশ্ন করে কে তোমাদের এই নেতা, তাকে দেখতেই তো ভয় করে, সে এত সম্মান পায় কি করে? অবাক করা ব্যাপার। আজকে আমরা বুঝতে পারছি যে ভাষায় আজকে আমরা অনেকেই কথা বললাম, বোঝা যাচ্ছে যে আমাদের কোথায় দুর্বলতা রয়েছে। বোধহয় একটাই দুর্বলতা, সেটা বোধহয় উনি বেশ কিছু গরুর টাকা, এর টাকা, ওর টাকা, এটা বোধহয় দলকে দিতে পারে। ধন্যবাদ রাজগোপাল। হ্যাঁ, আমি সায়নদীপ তো ডিওয়াইএফআই নেতা, তখন সায়নদীপ ছাত্র এসএফআই নেতা ছিল। যেই সময় অনিল বসু দলের পক্ষ থেকে ছাত্র সংগঠন দেখতো, এই অনিল বসুর কথা বললো আমার মনে পড়ছে, অনিল বসু এই কারণে বহিষ্কৃত হননি। সিপিএম পরিচালিত হুগলি জেলা পরিষদের ওয়ারেস কেলেঙ্কারি, যার নায়ক ছিল জেলা সভাধিপতি অসিত পাত্র, তাকে বহিষ্কার করেছিল অনিল বসুর লবি। অনিল বসু সেদিন উক্তি করেছিল বিমান বসুর বিরুদ্ধে, তার জন্য বহিষ্কার হয়েছিল। প্রেস কনফারেন্স করেছিলেন ঘটনাচক্রে, সেই প্রেস কনফারেন্স এবিপি আনন্দ সরাসরি দেখিয়েছিল, কিন্তু একবার এই অনিল বসু কি বলেছিলেন না বলেছিলেন এসব খারাপ দিয়ে আরেকটা খারাপকে জাস্টিফাই করা যায় নাকি? পুরোপুরি ফসিল, এগুলো নিয়ে আলোচনা করার কিছু নেই। আপনি একটু আগে বললেন, দুবার বললেন যে পুলিশকে গেঞ্জি পরে দাঁড় করিয়ে দিয়েছে, আপনি অর্ধেকটা বললেন, বাকি অর্ধেকটা হয়তো আপনি বলতে পারলেন না। আপনারা বরঞ্চ আলোচনা করুন, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে শুধু গেঞ্জি আপনি সেইটা বলুন, অনিল বসু থেকে মজিদ মাস্টার, তৃণমূলের সমস্ত ক্ষেত্রে অভিযোগ ছিল, কোথাও বামফ্রন্ট পার্টি অন্যায়কে গার্ড করেনি। আর বামপন্থী নেতাদের সংস্কৃতি আর তৃণমূলের অনুব্রত মণ্ডলের সংস্কৃতি মেলানো। রাজগোপাল বাবু যে কথাটা বলেছেন যে বিরোধী কোথায়, সাজানো বিরোধী, মেরুকরণটা যে কোনো মূল্যে সাজানো থাকবে, তৃণমূল এবং বিজেপির মধ্যে বোঝাপড়া থাকবে। এখনো বিশ্বনাথ বলার সুযোগ পাননি। আমরা অন্য বিষয়ে চলে যাচ্ছি। এই যে আমাদের সলিল বাবু দীর্ঘদিন পুলিশে কাজ করবার প্রশ্ন, যে পুলিশ ডাইরেক্টরেট কি করছে? তো দেখুন, যারা বৈধভাবে চাকরি পেয়ে এই শাসক নেতাদের অপরাধে চাকরি গিয়েছিল, তাদেরকে লাঠি মেরে পা ভেঙে দিয়ে চোখ ব্যান্ডেজ করার পর তাদের বক্তব্যগুলো শুনেছিলেন, কিন্তু এখন তাদের মুখ দিয়ে বক্তব্য বেরোচ্ছে না। কেন? কারণ তারা দেখেছেন বকটুয়ে এই অনুব্রত মণ্ডল ডিজির সামনে এবং পুলিশ মন্ত্রীর সামনে বলছেন যে এই কেসটাকে সুচপুরের মতো সাজাতে হবে। অর্থাৎ তিনি পুলিশ মন্ত্রীকেও নির্দেশ দিতে পারেন, ডিজিকেও নির্দেশ দিতে পারেন। অতএব তার ব্যাপারে কথা বলার ক্ষমতা পুলিশ মন্ত্রীরও নেই। এই জন্যে পুলিশের লোকেরা অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করতে পারছে না। কজন পুলিশ অফিসারের বুকে সৎ সাহস আছে যে পুলিশ মন্ত্রী অসন্তুষ্ট হবে, কিন্তু আইন অনুসারে আমি অ্যারেস্ট করবো? ডিজির এই নীরবতাই প্রমাণ করছে যে ঘটনাটা সত্যি। আমরা সবাই এটা নিয়ে আলোচনা করছি। এই আলোচনার মেন বিষয় হলো প্রশাসন কতটা ইম্পার্শিয়াল ভাবে আইন মেনে কাজ করছে। আমরা এত আলোচনা করছি, কালকে হঠাৎ করে দেখবেন অনুব্রত অ্যারেস্ট হয়েছে।
অ্যারেস্ট করেছেন, দেখতে পারেন, কিন্তু অ্যারেস্ট করার পর 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে। ওখানে গিয়ে হঠাৎ করে দেখবেন পুলিশ বলবে আমার কিন্তু পুলিশ কাস্টাডির দরকার নেই, আমার জেসি হলেই হবে, পিপিও অপোজ করবে না, ওই দিন বেলটাও পেয়ে যাবে। এটা হলেও যোগ করে দেবো, দর্শকদের মনে থাকবে গত শুক্রবার ডক্টর নজরুল ইসলাম যে ধারাগুলো দেয়া হয়েছে তার ভেতর দুটো নন বেলেবল নিয়ে আমরা আলোচনা করছিলাম। 4টে ধারা দেখিয়েছেন যে কোন কোন ধারা দাঁড়াবেই না, এই রকম ধারা দেওয়া হয়েছে বলে ডক্টর নজরুল ইসলামের বক্তব্য। আমি পরের প্রতিবেদন এখানে থেকে যাব, সেটা হচ্ছে এতক্ষণ ইতিমধ্যেই আলোচনায় বহুবার এসছে যে মেডিকেল সার্টিফিকেট অনুব্রত মণ্ডল যা দিয়েছেন পুলিশকে সেই নিয়ে একাধিক বিতর্ক, যিনি সই করেছেন, যেখান থেকে সই করানো হয়েছে, নানা প্রশ্ন উঠেছে। পরের প্রতিবেদন। তিনি নাকি অসুস্থ, তাই এসডিপিও অফিসে যেতে পারেননি, কিন্তু শনিবার পুলিশের কাছে হাজিরা দিতে না পারলেও ঘন্টার পর ঘন্টা পার্টি অফিসে কাটাতে কোনো অসুবিধে হয়নি অনুব্রত মণ্ডলের। পুলিশি তলবেড়াতে যে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছেন অনুব্রত মণ্ডল তা নিয়েই এবার তৈরি হলো বিতর্ক। অনুব্রত মণ্ডলকে 5 দিনের বেড রেস্টের পরামর্শ দিয়ে সার্টিফিকেট দিয়েছেন চিকিৎসক হিটলার চৌধুরী, যিনি রামপুরহাট 1 নম্বর ব্লকের মেডিকেল অফিসার। এই হিটলার চৌধুরী আবার শান্তিনিকেতনের একটি বেসরকারি মেডিকেল কলেজের আরএমও, যে মেডিকেল কলেজের চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত মলয় পিট। প্রশ্ন উঠছে, তবে কি প্রভাব খাটিয়ে মেডিকেল সার্টিফিকেট বের করিয়েছিলেন অনুব্রত মণ্ডল? পুরোপুরিভাবে গটাপ চলছে, তাই তো মাঝে মাঝে মনে হয় যে কি এমন ওষুধ উনি বলছেন, এমন ওষুধ খান যে সেখান দিয়ে এই ধরনের ভাষা বেরোবে। আমাদেরও জানার দরকার আছে, ওই যেখান থেকে উনি সার্টিফিকেট নিয়েছেন তারও তদন্ত হওয়ার দরকার আছে, যে তারা কি ধরনের কি জাল সার্টিফিকেট করে। আমার মনে হয় সেগুলো তদন্ত হওয়া উচিত। আমি প্রশাসন, আমাদের মেডিকেল কলেজের এবং ডাক্তারবাবুদের নির্দেশ দিয়েছি, আপনারা পূর্ণাঙ্গ তদন্ত করুন এবং দোষী কোনো ব্যক্তি থাকলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। কিন্তু কে এই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত মলয় পিট? বীরভূমের ব্যবসায়ী। বীরভূমকে কেন্দ্র করে রাজ্যে অন্তত 50টি শিক্ষা প্রতিষ্ঠান এবং সংস্থা রয়েছে তার, যার সিংহভাগই হলো মেডিকেল কলেজ, নার্সিং কলেজের মতো বিভিন্ন প্রতিষ্ঠান। গরু পাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এই মলয় পিটকে আগে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এর আগে সিবিআই সূত্রে দাবি করা হয়েছিল অনুব্রত মণ্ডল এবং তার আত্মীয়ের অ্যাকাউন্ট থেকে মলয় পিটের 2 স্বেচ্ছাসেবী সংস্থার স্বাধীন ও সতীর্থ চ্যারিটেবল ট্রাস্টের অ্যাকাউন্টে 9 কোটি টাকা ঢোকে। তার বোলপুরে শান্তিনিকেতনে ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজে তল্লাশিও চালিয়েছিল সিবিআই। এর আগে অনুব্রত মণ্ডলের পরিবারের সদস্যদের নামে থাকা ভোলেবোম রাইস মিলের গ্যারাজে 9555 নম্বর প্লেটের একটি মহিন্দ্রা আলট্রাস গাড়ির হদিশ মেলে। সেই গাড়ির রেজিস্ট্রেশন ছিল মলয় পিটের স্বাধীন ট্রাস্টের নামে। 2022-এর এপ্রিলে লালবাতি লাগানো যে কালো গাড়ি করে অনুব্রত মণ্ডল এসএসকেএমে এসেছিলেন, কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের তথ্য অনুযায়ী গাড়িটি সতীর্থ চ্যারিটেবল ট্রাস্টের নামে, যার সম্পাদক এই মলয় পিট। মেডিকেল সার্টিফিকেটটা কোনো ডাক্তারই তো দেন, আমি তো জানি না ডাক্তার ছাড়া অন্য কেউ দেন কি না। আর ডাক্তারই দিয়েছেন বলেই আমরা জানি যে এটা তো সম্পূর্ণ প্রশাসনিক বিষয় এবং আইনি বিষয়। ওনার কাছে কোন ডাক্তারবাবু কি সার্টিফিকেট দিয়েছেন এগুলো আমাদের পক্ষে এত ডিটেল এখানে বসে জানা সম্ভব না। ফলে এই মুহূর্তে বিস্তারিত খোঁজখবর না নিয়ে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না। অনুব্রত মণ্ডলের মেডিকেল সার্টিফিকেট নিয়ে প্রতিক্রিয়ার জন্য চিকিৎসক হিটলার চৌধুরীকে ফোন করা হলেও তার মোবাইল ফোন সুইচ অফ ছিল। আমাদের বিএমও তো নেই, উনি তো ওই টায়ারে সবাই আমাদের না, আমরা নন প্র্যাকটিসিং, আমরা প্র্যাকটিস করতে পারি না। উনি রামপুরহাট পান। সরকারি অফিসার কিনা বেসরকারি মেডিকেল কলেজের আরএমও, তিনি আবার অনুব্রত মণ্ডলকে মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। ভাস্কর মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাওয়ার আগে একটু সাম আপ করবো। দেখুন, অনুব্রত মণ্ডল কিন্তু এই মুহূর্তে তৃণমূলের জেলা সভাপতি নন। তিনি 2 বছর তিহার জেলে খেটে এসেছেন এবং এই ক্ষেত্রে কোনো সাধারণ মানুষ নন, কোনো বিরোধী দলের কর্মী নন, ভিকটিম হচ্ছেন একজন আইসি, বোলপুর থানার আইসি, অর্থাৎ পুলিশই আক্রান্ত। কেউ বলতেই পারেন যে সাধারণ মানুষ হলে তার এতক্ষণে যিনি এফআইআর করেছেন, যিনি অভিযোগ করেছেন, তার ঘর বাড়ি আস্ত থাকতো কিনা। কিন্তু বীরভূমের এসপিকে আমরা অন ক্যামেরা বলতে দেখেছি যে স্ট্রংগেস্ট লিগ্যাল অ্যাকশন নেয়ার কথা। কবে বলছেন? শুক্রবার দাঁড়িয়ে স্বয়ং টেপে দেখা যাচ্ছে যে তিনি বলছেন, আমরা আবার জানি না সত্যি ফোনের আরেক প্রান্তে আরেকটি ফোনের এ রাজ্যের ডিজি ছিলেন কি না, কিন্তু ডিজির সঙ্গে কথা বলে ডিজিকে শুনিয়ে গালাগালি দিচ্ছেন। অনুব্রত এটা দেখাচ্ছেন। আমি বলছি বিশ্বনাথ দা, সাম আপ করলে যেটা দাঁড়াচ্ছে, একেবারে সর্বোচ্চ স্তর থেকে সমর্থন ছাড়া
পুলিশি নিষ্ক্রিয়তার আর কি কারণ হতে পারে এই কেসে? মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে না তাই অ্যারেস্ট হচ্ছে না। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেদিন চাইবেন সেদিন অ্যারেস্ট হবে, যদি না চান তাহলে কোনোদিনই অ্যারেস্ট হবেন না। এর আগেও একাধিক ঘটনা এরকম আছে। দেখুন, 1,40,000 পুলিশ রাজ্য এবং কলকাতা মিলে, এবং তাদের প্রাক্তনী যারা আছেন সলিলদার মতন, এবং আমি বলছি যে তাদের মা বোনদের এবং মাদের ইজ্জত রক্ষা করবার, সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু তাদের। তারা যদি সেই দায়িত্ব পালন করতে না পারে তাহলে তাদের ছেলে মেয়েদের কাছে মুখ দেখাতে পারবেন তো? এবং আগামী দিনে এই পুলিশে জয়েন করবে তো মানুষ। মানে আপনাদের সম্মান আপনারা কিন্তু রক্ষা করতে পারছেন কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ পুলিশ প্রশাসনের আগামী দিনের জন্য। সম্মান গত 3 দিনে আপনারা রক্ষা করতে পারেননি। যে ঘটনা, যেভাবে উনি কর্তব্যরত একজন পুলিশকে আক্রমণ করেছে, যে ভাষায় আক্রমণ করেছে, মা বোনকে নিয়ে আক্রমণ করেছে, স্ত্রীকে নিয়ে আক্রমণ করেছে, তারপরে সঙ্গে সঙ্গে ঘাড়ের ধাক্কা ধরে জেলে পাঠানোর কথা ছিল, আপনারা করেননি। তাহলে কিন্তু আপনাদের মধ্যে, আমাদের মধ্যে প্রশ্ন আসবে, সমাজের মধ্যে প্রশ্ন আসবে যে তাহলে পোস্টিংয়ের জন্য আপনারা মানে সম্মানটাকে বিসর্জন দিচ্ছেন, মা পরিবারের সম্মানকে বিসর্জন দিচ্ছেন। তাহলে অসৎ উপায়ে অনেকেই বা কিছু যারা টাকা রোজগার করছেন, সেই কারণেই শাসক দল যেভাবে বলছে সেভাবেই আপনাদের চলতে হচ্ছে। দেখুন সুমনদা, আমি খুব পরিষ্কার করে বলতে চাইছি, যে রাজনৈতিক সংস্কৃতির জন্ম মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, আজকে আমি দেখছিলাম আপনার টেলিভিশন চ্যানেলে যে বাঙালি জীবনে কোন সংস্কৃতির মানে তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে, যে একজন ছাত্র নেতা তার বাবা কার্যত বলা যায় যে অসহায় আমার কাছে মনে হচ্ছিল, যে এবং একটা খারাপ সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতির শিকার তার ছেলে, সেটাই তার বক্তব্যের মধ্যে দিয়ে ফুটে উঠেছিল। মানে কি ধরনের রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছেন যে ছাত্র নেতা পর্যন্ত পুলিশকে ওইভাবে হুমকি দিচ্ছে? কোন রাজনৈতিক সংস্কৃতি আপনারা তৈরি করেছেন পশ্চিমবাংলায়? এবং যখন আপনি বিরোধী ছিলেন অ্যাবসলিউট বিরোধিতা করেছেন, অ্যাবসলিউট সর্বত্র বিরোধিতা, সার্বিক বিরোধিতা করেছেন। এমনকি মানে রাইটার্স বিল্ডিংয়ে পর্যন্ত যাওয়া নিষিদ্ধ ছিল কোনো এমএলএ। আবার আপনি যখন শাসন করছেন তখন কেবলমাত্র তৃণমূল কংগ্রেসই শাসন করবে, তৃণমূলের সাথেই শাসন করবে, যে সরকারটা চালাচ্ছেন অফ দ্য পিপল, অফ দ্য তৃণমূল কংগ্রেস, ফর দ্য তৃণমূল কংগ্রেস, বাই দ্য তৃণমূল কংগ্রেস। এবং যেটা পরিষ্কার, বারবার কোর্ট পর্যন্ত বলছে এ রাজ্যের মানে আইনের শাসন নেই, শাসকের আইন আপনি প্রতিষ্ঠা করেছেন। এতটা স্বার্থপর কেন আপনি? এতটা স্বার্থপর কেন? আমরা তো রুল অফ ল অনুযায়ী রাজ্যটা চলার মিনিমাম আশা করি, প্রত্যাশা করি। আমি বলছি না যে অতীত মানে সম্পূর্ণ ভালো ছিল, বামফ্রন্ট সবটাই ভালো ছিল, আমরা তো বলছি না যে অন্য রাজ্যে সবটাই স্বর্গ, কিন্তু পশ্চিমবাংলার যে রাজনৈতিক সংস্কৃতি আপনি জন্ম দিচ্ছেন, সেই রাজনৈতিক সংস্কৃতিতে একটা ভয়ঙ্কর অবস্থা হচ্ছে। দুটো জগৎ তৈরি হচ্ছে। একটা জগৎ যারা আইনের শাসনের উপর ভিত্তি করে চলতে চায়, যুক্তির উপর ভিত্তি করে চলতে চায়। আরেকটা জগৎ যেটা তৃণমূলের জগৎ, যেখানে আইন থাকবে না, যেখানে মানে দুর্নীতি থাকবে, প্রাতিষ্ঠানিক রূপ নিবে দুর্নীতি, তারপরেও আপনি মুখ বুজে থাকবেন। 26,000 চাকরি যাওয়ার পরেও, শিক্ষকদের চাকরি যাওয়ার পরেও আপনার ভূক্ষেপ নেই। আপনি কেন ওই অনুব্রত মণ্ডলকে ব্যবস্থা নিতে পারছেন না? কেন আপনি পুলিশকে আটকাচ্ছেন? এবং একই সাথে আপনাকে বলতে চাই সুমনদা, গত কয়েকদিন আপনি বলেননি, আমি বলিনি, তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবির থেকে শুরু করে অনুব্রত মণ্ডলদের যে ফোনগুলি দেখেন, তাহলে পুলিশ সম্পর্কে কি বলছেন? যে দুর্নীতি করেছে, টাকা নিয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ একটার পর একটা যেগুলো বলেছে, সেগুলো আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন, সেটা আমরা বলছি না, এই শাসনকালে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, পুলিশ প্রশাসন সেই দুর্নীতির জন্ম দিচ্ছে, এবং সেটা তৃণমূলের নেতারা বলছে। এবং একই সাথে আপনার স্টুডিওতেও আপনি দেখবেন যে শিক্ষক দুর্নীতি নিয়ে কুণাল ঘোষ যখন বলছিলেন, একই কথা বলছিলেন যে দলের সর্বোচ্চ পর্যায়ে সব জানে। তার মানে আপনারা যে শাসন ব্যবস্থা কায়েম করেছেন, নতুন করে আপনাদের দেওয়ার কিছু নেই। আপনারা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দিয়েছেন, কন্যাশ্রী দিয়ে দিয়েছেন, সেগুলো কিছুটা বাড়াতে পারেন, অর্থাৎ 1,000 টাকাটা 1,500 টাকা করতে পারেন। কিন্তু একদম পরিষ্কার করে বলছি, সুশাসন দেওয়া আপনাদের আর সুযোগ নেই। আপনাদের ঝোলা থেকে বিড়াল বেরিয়ে গেছে। যে শাসন ব্যবস্থা আপনারা কায়েম করেছেন, সেটা দুর্বৃত্তের শাসন ব্যবস্থা। এবং একই সাথে আমি প্রশ্ন রাখতে চাই সুমনদা, সেটা হলো সিবিআই সঠিকভাবে তথ্য প্রমাণ না দেওয়ার জন্য অনুব্রত মণ্ডল ছাড়া পেয়েছে ওই রকম একটা কেসে, এবং যে জামিন হয়েছে, সত্য সাপেক্ষে জামিন হয়েছে। এই সিবিআই কেন বসে আছে? এত প্রভাবশালী অনুব্রত মণ্ডল, যাকে ধরতে পারে না, সিবিআই তো দিল্লি হাইকোর্টে গিয়ে বলা উচিত
হুজুর এত প্রভাবশালী, আমাদের যে আমাদের যে মানে তদন্ত চলছে, তিনি যে কোনো সময় তদন্তকে ব্যাঘাত করতে পারে, তার জামিনটা ক্যান্সেল হোক। এখানে আমার একটু ইন্টারফেয়ার করতে হবে যে সিবিআই এর তরফে কিন্তু ইতিমধ্যেই খোঁজ খবর শুরু হয়ে গেছে যে যে শর্তে অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া হয়েছিল সেই শর্ত আদৌ কোথাও লঙ্ঘিত হয়েছে কিনা এই ঘটনার পর, এবং আমার পরের প্রতিবেদন সেই নিয়ে। কিন্তু এখানে যে সিবিআই যথার্থই বলেছেন বিশ্বনাথদা যে এই প্রশ্ন উঠেছিল যে তথ্য প্রমাণ জোগাড় করার ক্ষেত্রে সিবিআইয়ের ক্ষেত্রে গাফিলতি ইচ্ছাকৃত হতে পারে, অনিচ্ছাকৃত হতে পারে, আছে কিনা। বারবার আপনার মনে থাকবে যে দেখুন অনুব্রত মণ্ডল নিয়ে এত সমালোচনা, অনুব্রত ব্যক্তি অনুব্রত মণ্ডল সম্পর্কে আমাদের কোনো অসূহা নেই, আমাদের কোনো অন্যরকম প্রেজুডিস নেই, একেবারে পরিষ্কার কথা বলছি। আপনাদের মনে থাকবে গোটা দেশের সংবাদ মাধ্যমের বিরুদ্ধে গিয়ে যখন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করা হলো, একমাত্র এবিপি আনন্দ প্রশ্ন তুলেছিল যে তথ্য প্রমাণ কিছু না জায়গায় তার নাম দেখা গেছে, কিন্তু সত্যি সত্যি এই চক্রান্তে তার মেয়ে সুকন্যা মণ্ডল, যিনি এই সঙ্গে পাবলিক লাইফেই নেই, তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা, এবং কোনো রকম গ্যালারি শো এজেন্সির তরফে করা হচ্ছে না তো সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করে। আপনার মনে থাকবে সেই প্রশ্নও আমরা সমানভাবে তুলেছি, ঠিক যেমনভাবে প্রশ্ন তুলেছি যে এই জামিন পাওয়ার ক্ষেত্রে কোথাও কি তদন্তে গাফিলতি কাজ করেছে আমি জানি না, কিন্তু এই ঘটনার আলাদা করে সিবিআই খোঁজখবর শুরু করেছে, এটা তথ্য। পরের প্রতিবেদন। এই পরশু তো কাল পরশু ডেপুটেশনের ডেট কর বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না। আইসি ইন্সপেক্টর ইনচার্জ এহেন পুলিশ অফিসারকে কদর্য ভাষায় আক্রমণ, তুই তোকারি মারধরের হুমকি। একজন পুলিশ অফিসারকে যদি কেউ এই ভাষায় আক্রমণ করতে পারে তাহলে নিরীহ সাক্ষীরা তো কোন ছাড়। অনুব্রত মণ্ডলের আইসিকে হুমকি দেওয়ার অডিও ভাইরাল হওয়ার পরই এবার তৎপর হলো সিবিআই। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিলেন তাদেরও এরকম হুমকির সম্মুখীন হতে হয়নি তো। সূত্রের খবর সেদিকেই এখন নজর সিবিআই এর। কেস তো চলছে, উনি তো বেলে বেরিয়েছেন, সুতরাং এটা কি খুব অস্বাভাবিক যে সিবিআই এর যারা সাক্ষী তাদেরকে থ্রেট দেবে এই অনুব্রত মণ্ডল, যে সেখানকার পুলিশ আধিকারিককে থ্রেট দিচ্ছে আর নিজে সেটা স্বীকারও করছে, খুব স্বাভাবিক। সূত্রের খবর গরু পাচার মামলায় প্রধান অভিযুক্ত অনুব্রত মণ্ডলের চার্জশিটে যে কজন সাক্ষীর নাম আছে তাদের সকলকে ফোন করছেন সিবিআই অফিসাররা। জামিন পাওয়ার পর অনুব্রত মণ্ডল বা তার সাগরেদরা কাউকে হুমকি দিয়েছেন কিনা জানতে চাওয়া হচ্ছে। আগামী দিনে কোনো হুমকির ফোন পেলে সঙ্গে সঙ্গে সিবিআইকে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। বীরভূম জেলার বাসিন্দা সাক্ষীদের প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে। যখন অনুব্রত মণ্ডলের এই মামলার চার্জশিট হয় তার বিরুদ্ধে প্রায় 25 থেকে 26 জন তাদের বয়ান কিন্তু এই চার্জশিটের সঙ্গে জমা পড়েছিল, অর্থাৎ তাদের সাক্ষী হিসেবে দেখানো হয়েছিল। এবং এখন সিবিআই এর আধিকারিকরা মনে করছেন যে তাদের প্রভাবিত করার চেষ্টা হতে পারে, এবং অনুব্রত মণ্ডলের এই হুমকি অডিওর ভাইরাল হওয়ার পর তদন্তকারী অফিসাররা সিবিআই আধিকারিকরা সেই সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করেছেন। সিবিআই সূত্রের খবর তাদের কাছ থেকে তদন্তকারীরা জানতে চেয়েছেন যে কোনোভাবে জামিন পাওয়ার পর অনুব্রত মণ্ডল বা তার অনুগামীরা কোনোভাবে তাদের হুমকি দিয়েছে কিনা বা প্রভাবিত করার চেষ্টা করেছে কিনা। এর আগে অনুব্রত মণ্ডলের জামিনের বিরোধিতা করে আদালতে সিবিআই একাধিকবার দাবি করেছিল অনুব্রত মণ্ডল অত্যন্ত প্রভাবশালী, জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। কেষ্টমণ্ডল সাক্ষীদের ভয় দেখাচ্ছে কিনা সিবিআই সাক্ষীদের ফোন করে খবর নিচ্ছে, সেটা তাদের ব্যাপার, মন্তব্য করব না। এটা কি সুযোগের ব্যবহার মন্তব্য করব না। সূত্রের খবর অনুব্রত মণ্ডলের আইসিকে হুমকির অডিও ক্লিপ সামনে আসার পর দিল্লিতে সিবিআই এর সদর দফতরের আইনি বিভাগে বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে। আইনি পরামর্শ নিচ্ছেন সিবিআই অফিসাররা। প্রকাশ সিনহা, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আবার একটি বিশেষ রিপোর্টে আসব, কিন্তু তার আগে আপনারা কি বলছেন আপনারা জানেন। আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন। প্রচুর মন্তব্য আসছে, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। অতীশচন্দ্র বাওয়াল লিখছেন যে উর্দির সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার পরও রাজ্য পুলিশ যদি অনুব্রতকে গ্রেফতার না করে তাহলে আর কবে করবে। শেখ শামীম লিখছেন পুলিশের কাজ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করা, কোনো রাজনৈতিক নেতাকে আগলে রাখা নয়। সুপ্রকাশ চক্রবর্তী লিখছেন পুলিশ নিজের সম্মান রক্ষা করতে না পারলে রাজ্যবাসীর সম্মান রক্ষা করবে কি করে। কৃষ্ণচন্দ্র ভল লিখছেন অনেক আগেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নিলে আজ বিড়ম্বনায় পড়তে হতো না।
দেবাশিস বন্দ্যোপাধ্যায় লিখছেন, পুলিশকে প্রমাণ করতে হবে তাদের শিরদাঁড়া হারিয়ে যায়নি। ঠিক এইখান থেকে আমার পরের প্রতিবেদন, যে প্রতিবেদনে আমি দ্রুত আপনাদের মনে করিয়ে দেব যে এই সার্টিফিকেট নিয়ে বিতর্ক কিন্তু আজকের নয়। আপনাদের মনে থাকবে এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে বোলপুরের সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী, যাকে লাইভে ধরেছিলাম আমি, ঠিক কী বলেছিলেন। তিনি স্পষ্ট বলেছিলেন যে হাসপাতাল সুপার তাকে নির্দেশ দেন সেই সময় অনুব্রত মণ্ডলের বাড়িতে যেতে, আর সুপারের দাবি ছিল যে স্বাস্থ্য দফতরের নির্দেশেই তৃণমূল নেতার বাড়িতে সরকারি হাসপাতালের চিকিৎসককে পাঠানো হয়েছিল। মনে করিয়ে দেব, বোলপুরের আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনায় পরপর দুদিন পুলিশের তলব এড়াতে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছেন অনুব্রত মণ্ডল। মেডিকেল সার্টিফিকেট উনি অসুস্থ, এটাই ডাক্তারবাবু যেটা বলেছেন যে ওনার অ্যাটলিস্ট 5 দিন রেস্টে থাকা দরকার। এই প্রেক্ষাপটে বিরোধীরা কটাক্ষ করে বলছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হোক বা পুলিশ, অসুস্থতার কারণ দেখিয়ে তলব এড়িয়ে যাওয়া অনুব্রত মণ্ডলের নতুন কোনো পন্থা নয়। অতীতে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে 10 বার তলব করেছিল সিবিআই, তার মধ্যে 9 বারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। এমনকি ছুটিতে থাকাকালীন অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এক চিকিৎসক, জানিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়। এরপর এবিপি আনন্দর কাছে বিস্ফোরক দাবি করেন সেই চিকিৎসক। গোষ্ঠী করেছিলেন নাকি কোনো জোরপূর্বক? এখন ওনার পজিশনটাই যথেষ্ট, এটা তো আর সাধারণ মানুষের রিকোয়েস্ট নয়, এটা অনুব্রত মণ্ডলের রিকোয়েস্ট। এখানেই প্রশ্নটা উঠেছিল, একজন সরকারি চিকিৎসককে অনুব্রত মণ্ডলের বাড়িতে যেতে নির্দেশ দিয়েছিলেন কে? চিকিৎসক দাবি করেছিলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের তৎকালীন সুপার। আমি বুদ্ধদেব মুর্মু স্যারকে জিজ্ঞেসও করেছিলাম যে আমি যে প্রেসক্রিপশনটা করব সেটা লিখবো কোথায়, তো উনি বললেন যে লেখা আপনি আগে গিয়ে দেখুন। তো তারপরে বললাম যে না, একটা প্রেসক্রিপশন তো করতে হবে, সেটা আমি লিখবো কোথায়? তখন বললেন একটা সাদা কাগজে লিখে দেবেন। এই বক্তব্যের সপক্ষে একটি অডিও ক্লিপ দেন সরকারি চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। স্যার, ওটা যে লিখবো, ওটা কি হসপিটালের টিকিটে লিখবো নাকি কোথায় লিখবো? না, কিছু লেখালেখির দরকার নেই, আগে জানতো না। ওটা তো আমাকে একটা জিনিস প্রেসক্রিপশন তো করতে হবে, সেটা মানে কোথায় লিখবো? প্রেসক্রিপশন এমনি কাগজে প্রেসক্রিপশন করুন না। বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের মুখে আবার শোনা গেছিল স্বাস্থ্য দফতরের নির্দেশের কথা। আমাদের জেলা প্রশাসনের নির্দেশে আমাদের এসআরডি এর যিনি চেয়ারম্যান আছেন সেই নির্দেশ মতোই আর কি ওনাদের বাড়িতে চিকিৎসক পাঠানো হয়েছিল। মানে অনুব্রত মণ্ডলের বাড়ি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে এটাকে নির্দেশটা কারা দিয়েছিল আপনাদের? হ্যাঁ, জেলা প্রশাসন। স্পষ্ট হয়ে গেছিল অনুব্রত মণ্ডলের দাপট কতটা। উজ্জ্বল কেরিয়ারের একজন ডাক্তারবাবুর ওপর কি ভয়ঙ্কর চাপ নেমে আসতে পারে, তা সত্ত্বেও কয়েক ঘন্টার মধ্যে তিনি মুখ খুলতে পারেন, আজকে চন্দ্রনাথ অধিকারী ডাক্তারবাবু দেখিয়ে দিলেন। আমি একটা মাওবাদী ডেরায় গেলাম বেড়াতে, সেখানে আমার গাড়ি থামিয়ে মাথায় রিভলভার টেলিয়ে মাওবাদীদের সর্দার আমাকে বলছে যে এটা লিখে দিন। তারপরে আমি তখন সেটা লিখলাম। আমি আপনার মাওবাদী এবং যে উদাহরণটা দিলেন সেটা প্রতীকী এবং রূপক অর্থে ধরলাম, অনেকে অবশ্যই তা ধরবেন না। আমি যখন বেরিয়ে আসছি তার কিছুক্ষণের মধ্যে আমার কাছে আরেকটা ফোন আসে যে স্যার, ওই যে আপনি সাদা কাগজে লিখলেন ওটাতে সুপার সাহেব হসপিটালের স্ট্যাম্প লাগাতে বারণ করছে, সেটারও কল রেকর্ডিং আমার কাছে আছে। ফোনটার কথা বলছেন, যার কল রেকর্ডিং আপনার কাছে আছে, ফোনটা কে করেছিলেন? এটা হসপিটালের ওই মেল সিস্টার, আচ্ছা, যে আমার সাথে এসেছিল। আচ্ছা আচ্ছা, সে আমাকে কল করে জানালো যে হসপিটাল থেকে সিল দিতে কেউ রাজি হচ্ছে না এবং সুপার সাহেব মানা করেছে হসপিটালের সিল ইউজ করতে। এবার যখন পুলিশ অনুব্রত মণ্ডলকে ডাকছে তখনও হাতিয়ার সেই মেডিকেল সার্টিফিকেট। তৃণমূল ছাড়া অন্য যে কোনো পার্টিকে যদি আজকে পুলিশ ডাকে তো পুলিশ তাকে ঘাট ধরে নিয়ে মানে দরজা ভেঙে তাকে বের করে নিয়ে যায়। আজকে পুলিশেরও হিম্মত হচ্ছে না যে অনুব্রত মণ্ডলকে দরজা ভেঙে নিয়ে যাক। কি বলবো, মানে আমাদের তালিবানদের মতন সেই অবস্থা যে সেখানে কিছু করতে পারবে না, ওপেনলি এইসব অন্যায় চলছে। এবং এমন একটা রাজ্যে আমরা বাস করছি, সেখানে আমরা সব কিছু বুঝতে পারছি, কিন্তু আমাদের দু হাত পা বাঁধা, কারণ সরকার চলছে, সবাই চুপ। ওনার কাছে কোন ডাক্তারবাবু কি সার্টিফিকেট দিয়েছেন এগুলো আমাদের পক্ষে এত ডিটেল এখানে বসে জানা সম্ভব না। ফলে এই মুহূর্তে মানে বিস্তারিত খোঁজখবর না নিয়ে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না। রোগী এক, হাতিয়ারও সেই এক, মেডিকেল সার্টিফিকেট, শুধু ডাক্তার পাল্টে গেছে। অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।